ডিয়ার ডক্টর, আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ জহিরুল হক আপনাদের সামনে উপস্থিত হচ্ছি অ্যাবডোমেন 2 এই টপিকসটা নিয়ে। অ্যাবডোমেন 2 এর মধ্যে 5টা টপিকস আছে আমাদের। 1 নাম্বার হচ্ছে অ্যাক্সেসরি ডাইজেস্টিভ গ্ল্যান্ড, 2 নাম্বার হচ্ছে পেরিটোনিয়াম, 3 নাম্বার হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, 4 নাম্বার হচ্ছে পেরিনিয়াম, 5 নাম্বার হচ্ছে জেনিটো ইউরিনারি সিস্টেম। এই 5টা টপিকস আজকে আমরা ডিসকাশন করব। এফসিপিএস পরীক্ষাতে যেভাবে কোশ্চেন পরীক্ষাতে এসে থাকে, আমাদের সার্জারি, পেডিয়াট্রিক্স এন্ড আদার্স যারা যতগুলো ব্রাঞ্চ আছে সবগুলো ব্রাঞ্চের জন্য যে জিনিসগুলো এখান থেকে লাগবে আমরা সেগুলো সবগুলো ডিসকাস করব। তাহলে চলেন আমরা শুরু করে দেই আজকের অ্যাবডোমেন 2 এর প্রথম টপিক অ্যাক্সেসরি ডাইজেস্টিভ গ্ল্যান্ড, যেখানে আমরা লিভার, গলব্লাডার, প্যানক্রিয়াস, স্প্লিন, সুপ্রারেনাল গ্ল্যান্ড এই 5টা অর্গান আমরা পড়বো। ঠিক আছে, আসেন প্রথমে আমরা লিভার দিয়ে শুরু করি। লিভার লিভার আমাদের বডির ভিতরে সবচেয়ে লার্জেস্ট একটা অর্গান। এটা একটা লিভারকে যদি 36 টুকরা করে এক টুকরা আমাদের বডিতে সার্ভাইভ করানো যায় তাহলে একটা হিউম্যান বিং আপনার হচ্ছে বেঁচে থাকতে পারবে। কথা বলছেন? লিভার থেকে আমরা এফসিপিএস এর জন্য কি কি বিষয়গুলো পড়বো লিখেন, নোট করেন। 1 নাম্বার হচ্ছে লিগামেন্ট, 2 নাম্বার হচ্ছে বেয়ার এরিয়া, 3 নাম্বার হচ্ছে মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, 4 নাম্বার হচ্ছে সেগমেন্ট, 5 নাম্বার হচ্ছে কর্ডেড লোব, 6 নাম্বার হচ্ছে লিভারে ব্লাড সাপ্লাই, 7 নাম্বার হচ্ছে ডেভেলপমেন্ট। কথা বুঝে গেছে? তাহলে আমি আবার বলি, 1 নাম্বার লিগামেন্ট, 2 নাম্বার হচ্ছে বেরেডিয়া, 3 নাম্বার মাইক্রোস্কোপিক স্ট্রাকচার, 4 নাম্বার হচ্ছে সেগমেন্ট, 5 নাম্বার হচ্ছে কর্ডেড লোব, 5 নাম্বার হচ্ছে লিভারে ব্লাড সাপ্লাই, 6 নাম্বার হচ্ছে লিভারে লিভারের হচ্ছে ডেভেলপমেন্ট। ঠিক আছে, এই জিনিসগুলো এখন আমরা ডিসকাশন করব। প্রথমে আসেন আমরা লিভারটাকে একটু দেখি, নেড়ে চেড়ে দেখি লিভারের কি অবস্থা। দেখেন, লিভারে লিভারে যদি আমরা প্রথমে শুরু করি, লিভারের মধ্যে অনেকগুলো লিগামেন্ট আছে, তাই না? কি কি লিগামেন্ট আছে সেটা দেখি। এই সামনে হচ্ছে ফ্যালসিপাম লিগামেন্ট, নিচের দিকে হচ্ছে লিগামেন্টাম টেরিস হেপাটিস, এরপরে দেখেন আপনার হচ্ছে উপরে হচ্ছে করোনারি লিগামেন্ট। তারপরে আসি পিছনের দিকে লিগামেন্টাম ভেনোসাম, এটা হচ্ছে লিগামেন্টাম ভেনোসাম, নিচে হচ্ছে আমাদের লিগামেন্টাম টেরিস হেপাটিস, দুই সাইডে হচ্ছে করোনারি লিগামেন্ট। ঠিক আছে, তো এই যে লিভারে যতগুলো লিগামেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, এই লিগামেন্টগুলো কি কি আছে? ফ্যালসিপাম লিগামেন্ট আছে, লিগামেন্টাম টেরিস হেপাটিস আছে, তারপরে হচ্ছে লিগামেন্টাম ভেনোসাম, লিগামেন্টাম টেরিস হেপাটিস, ফ্যালসিপাম লিগামেন্ট, করোনারি লিগামেন্ট, ট্রায়াঙ্গুলার লিগামেন্ট, এই যতগুলো লিগামেন্ট আছে এই লিগামেন্টগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে ট্রু লিগামেন্ট, একটা হচ্ছে ফলস লিগামেন্ট। হোয়াট ইজ ট্রু লিগামেন্ট, হোয়াট ইজ ফলস লিগামেন্ট? ফলস লিগামেন্ট মানে হচ্ছে পেরিটোনিয়ামের ফোল্ড, ফলস লিগামেন্ট মানেই হচ্ছে পেরিটোনিয়ামের ফোল্ড। কথা বুঝে গেছে? আর ট্রু লিগামেন্ট কি? ট্রু লিগামেন্ট হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন লাইফে কোনো একটা ফাংশনিং স্ট্রাকচার ছিল, পরবর্তীতে ওটা রেমনেন্ট হইছে অ্যাবডোমেনের ভিতরে, ওই রেমনেন্টের নামই হচ্ছে আমাদের ট্রু লিগামেন্ট। আমাদের লিভারের মধ্যে যত লিগামেন্ট আছে তার মধ্যে ট্রু লিগামেন্ট হচ্ছে দুইটা। একটা হচ্ছে লিগামেন্টাম ভেনোসাম, এটা ডাক্টাস ভেনোসাস রেমনেন্ট, আরেকটা হচ্ছে লিগামেন্টাম টেরিস হেপাটিস, এটা লেফট আমবিলিক্যাল ভেনের রেমনেন্ট। এই দুইটা লিগামেন্ট বাদ দিয়ে বাকি সবগুলোই হচ্ছে ফলস লিগামেন্ট। তাহলে পরীক্ষায় যদি কোশ্চেন আসে লিভারের মধ্যে ট্রু লিগামেন্ট কারা কারা, আমরা বলবো লিগামেন্টাম ভেনোসাম, লিগামেন্টাম টেরিস হেপাটিস। এরপর আসি, দেখেন লিভারটাকে যদি আমরা দেখেন ভালো করে খেয়াল করেন, লিভারকে যদি আমরা সামনে ফেলসিপাম লিগামেন্ট, সামনে ফেলসিপাম লিগামেন্ট, এই যে সামনে ফেলসিপাম লিগামেন্ট, লিগামেন্টাম টেরিস হেপাটিস, পিছনে হচ্ছে লিগামেন্টাম ভেনোসাম, লিগামেন্টাম টেরিস হেপাটিস। এই বরাবর যদি আমরা লিভারকে দুই ভাগে ভাগ করি তাহলে অ্যানাটমিক্যাল রাইট লোব, অ্যানাটমিক্যাল লেফট লোব পাবো, তাই তো? আবার যদি লিভারকে পোস্টেরিয়রলি, ইনফেরিয়র ভেনা কাভা আর গল ব্লাডার ফোসা, এইভাবে যদি আমরা লিভারটাকে দুই টুকরো ভাবে ভাগ করি তাহলে আমরা 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 ফিজিওলজিক্যালি লিভারকে রাইট লোব এন্ড লেফট লোব দুই ভাগে ভাগ করতে পারি। মাঝখানে কি আছে? মাঝখানে হচ্ছে পোর্টা হেপাটিস। মাঝখানে হচ্ছে পোর্টা হেপাটিস। পোর্টা হেপাটিসের উপরে হচ্ছে কর্ডেট লোব, সি ফর কর্ডেট লোব, আর পোর্টা হেপাটিসের নিচে হচ্ছে কিউ ফর কোয়াড্রেট লোব। কথা বুঝে গেছে? এখন আসেন এই কর্ডেট লোব এবং কোয়াড্রেট লোবের বাউন্ডারি কি? আমরা ছবি দেখে বলতে পারবো কর্ডেট লোব, এই যে সি ফর কর্ডেট যেটা আছে উপরে থেকে কর্ডেট, এই কর্ডেট লোবের বামে হচ্ছে লিগামেন্টাম ভেনোসাম, ডানে হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা, নিচে হচ্ছে পোর্টা হেপাটিস, আর উপরের দিকে হচ্ছে সুপিরিয়র বর্ডার। ছবি দেখবেন, ছবি দেখে দেখে এটা পড়েন। এবার আসেন, ঠিক আছে, এই বরাবর অ্যানাটমিক্যাল রাইট লোব, লেফট লোব, আর এটা হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল রাইট লোব, লেফট লোব। মাঝখানে হচ্ছে আমাদের পোর্টা হেপাটিস, এই যে পোর্টা হেপাটিস, এটা হচ্ছে পোর্টা হেপাটিস। ঠিক আছে, দিস ইজ দ্য পোর্টা হেপাটিস। পোর্টা হেপাটিসের উপরে হচ্ছে সি ফর কোয়াড্রেট লোব, আর পোর্টা হেপাটিসের নিচে হচ্ছে কিউ ফর কোয়াড্রেট লোব। এখন সি ফর কোয়াড্রেট লোবের বাউন্ডারি ছবি দেখে বলেন, বামে কি, ডানে কি, উপরে কি, নিচে কি? তাই না? বামে হচ্ছে লিগামেন্টাম ভেনোসাম, ডান দিকে হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা, নিচে হচ্ছে পোর্টা হেপাটিস, আর উপরে হচ্ছে সুপিরিয়র বর্ডার অফ দা লিভার। আবার কোয়াড্রেট লোব যদি বলি, ছবি দেখে আমরা বলতে পারি কোয়াড্রেট লোবের বামে হচ্ছে লিগামেন্টাম টেরিস হেপাটিস, ডান দিকে হচ্ছে গল ব্লাডার, নিচে হচ্ছে ইনফেরিয়র বর্ডার, আর উপরের দিকে হচ্ছে পোর্টা হেপাটিস। এই হচ্ছে আমাদের বাউন্ডারি। কোয়াড্রেট লোব এভাবে আমরা বাউন্ডারি ভাগ করতে পারি। আবার আমরা যদি আপনাকে কোশ্চেন জিজ্ঞেস করি, বুদ্ধি করে এই ছবি দেখে আপনি বলেন যে কর্ডেট লোব আর কোয়াড্রেট লোব, এই যে দুইটা লোবের কথা বলছি, এই দুইটা লোব অ্যানাটমিক্যালি লিভারের রাইট পোর্শনে পড়ছে না লেফট পোর্শনে পড়ছে? আপনি লাভ দিয়ে বলবেন যে ভাইয়া রাইট পোর্শনে পড়েছে। আবার যদি জিজ্ঞেস করি এই ফিজিওলজিক্যালি কর্ডেট আর কোয়াড্রেট লোব এটা কি লিভারের ডান দিকে পড়েছে নাকি বাম দিকে পড়েছে? আপনি বলবেন ভাইয়া লিভারের বাম দিকে পড়েছে। ছবি ইজ ইম্পর্টেন্ট। কথা বুঝে গেছে? ছবি দেখে দেখে এগুলো অ্যান্সার করবেন। ওকে, এখন আসেন বেয়ার এরিয়া। লিভারের মধ্যে বেয়ার এরিয়া কি কি আছে? লিভারের মধ্যে একটা হচ্ছে দি বেয়ার এরিয়া।
এই যে দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে দি ব্যারেরিয়া। এরপর লিগামেন্টাম ভেনোসাম, লিগামেন্টাম টেরিস, হেপাটিস, পোর্টা হেপাটিস, কথা বুঝে গেছে? এগুলো হচ্ছে লিভারের ব্যারেরিয়া। আর লিভারের ইনফিরিয়র সার্ফেস কি কি আছে? ইনফিরিয়র সার্ফেসের মধ্যে অনেক কম্প্রেশন আছে, তার মধ্যে একটা হচ্ছে, এটা হচ্ছে গ্যাস্ট্রিক কম্প্রেশন, তারপর টিউবারোমেন্টালি, লিগামেন্টাম টেরিস, হেপাটিস, এরপরে হচ্ছে কোয়াড্রেট লোব, গল ব্লাডার ফোসা, তারপরে হচ্ছে আমাদের ডুডাল ইমপ্রেশন, রেনাল ইমপ্রেশন, এরপর নিচে হচ্ছে কোলিক ইমপ্রেশন। এতগুলো ইমপ্রেশন আমাদের লিভারের মধ্যে আছে, ইনফিরিয়র সার্ফেসের রিলেশন এটা লাগে। ঠিক আছে, এখন আসেন লিভারকে কোন কোন ফ্যাক্টর সার্জারিতে মাঝে মাঝেই এক সেশন ডিগবাজি দিয়ে গ্যাপ দিয়ে 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 এই কোশ্চেনগুলো পরীক্ষাতে চলে আসে। সেটা হচ্ছে লিভারকে তার পজিশনে ধরে রাখার জন্য মেইন ফ্যাক্টর কোনটা। লিভারকে প্রথমে আমরা দেখি যে কোন কোন ফ্যাক্টর লিভারকে তার পজিশনে ধরে রাখে। একটা হচ্ছে হেপাটিক ভেইন, ইনফেরিয়র ভেনা কাভা, ইন্টারঅ্যাবডোমিনাল প্রেশার, লিগামেন্টাম অফ লিগামেন্টস অফ দ্য লিভার। এর মধ্যে যদি জিজ্ঞেস করে এই এতগুলো ফ্যাক্টরের মধ্যে কোন ফ্যাক্টরটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট লিভারকে তার পজিশনে ধরে রাখার জন্য, তাহলে অ্যান্সার হচ্ছে হেপাটিক ভেইন। আর যদি হেপাটিক ভেইন অপশনের মধ্যে না থাকে, যদি ইনফিরিয়র ভেনা কাভা থাকে, তাহলে অপশন অ্যান্সার হবে ইনফিরিয়র ভেনা কাভা। তাহলে আমাদের প্রথম টার্গেটটা থাকবে হচ্ছে যে হেপাটিক ভেইনটা আছে কিনা এটা দেখা। যদি হেপাটিক ভেইন না থাকে তাহলে আমরা ইনফিরিয়র ভেনা কাভা দিব। পরের কোশ্চেন ডক্টররা জিজ্ঞেস করে থাকে, যদি ভাইয়া হেপাটিক ভেইন ইনফিরিয়র ভেনা কাভা দুইটাই থাকে তাহলে অ্যান্সার কি দিব? তখন অ্যান্সার দিব হেপাটিক ভেইন। ক্লিয়ার? লিভারের মেইন সাপোর্ট কি? হেপাটিক ভেইন, হেপাটিক ভেইন, হেপাটিক ভেইন। কথা বুঝে গেছে? 2 নাম্বার সাপোর্ট হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা। মাইক্রোস্কোপিক অর্গানাইজেশন অফ দ্য লিভার, আমরা এখন লিভারের মাইক্রোস্কোপিক অর্গানাইজেশন পড়বো। দ্যাট মিন্স হেপাটিক লোবিউল, পোর্টাল লোবিউল এবং হেপাটিক স্নেস, এই তিনটা স্ট্রাকচার এখন আমরা পড়বো। আসেন এই তিনটা স্ট্রাকচার আমরা পড়ি। দেখেন হেপাটিক, প্রথমে আসেন হেপাটিক গ্লোবিউল। হেপাটিক গ্লোবিউল হচ্ছে একটা হেক্সাগোনাল স্ট্রাকচার, যার সেন্ট্রালে থাকবে একটা সেন্ট্রাল ভেইন, আর 6 কর্নারে থাকবে 6টা পোর্টাল ট্রায়াড অর পোর্টাল ক্যানাল। হোয়াট ইজ পোর্টাল ট্রায়াড? পোর্টাল ট্রায়াড হচ্ছে ভেইন, আর্টারি, ডাক্ট। পোর্টাল ভেইন, হেপাটিক আর্টারি, বাইল ডাক্ট, এই তিনটাকে একসাথে বলা হয় পোর্টাল ট্রায়াড। পোর্টাল ট্রায়াড যখন গ্লিসান্স ক্যাপসুল দিয়ে কভার করা থাকে তখন তার নাম হয়ে যায় পোর্টাল ক্যানন। তাহলে আমরা পোর্টাল ট্রায়াড বলতে পারি অথবা পোর্টাল ক্যানল আমরা বলতে পারি। তাহলে হেপাটিক গ্লোবিউল এটা হচ্ছে একটা হেক্সাগোনাল স্ট্রাকচার, যার 6 কর্নারে থাকবে 6টা পোর্টাল ট্রায়াড, মাঝখানে থাকবে একটা সেন্ট্রাল ভেইন। তাহলে যে স্ট্রাকচার ফরমেশন হবে তার নাম হেপাটিক গ্লোবিউল। যেহেতু একটা সেন্ট্রাল ভেইনকে, একটা ভেনাস ইউনিটকে সেন্টার করে এটা ফরমেশন হয়েছে, তাই হেপাটিক গ্লোবিউলের অপর নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেনাস ইউনিট। ইন্ডিপেন্ডেন্ট হেপাটিক গ্লোবিউলকে কেন ইন্ডিপেন্ডেন্ট ভেনাস ইউনিট বলা হয়? কারণ এটা সেন্ট্রাল ভেইনকে সেন্টার করে এটা ফরমেশন হয়েছে, তাই এর অপর নাম হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেনাস ইউনিট। একে স্ট্রাকচারাল ইউনিট অফ দ্য লিভারও বলা হয়ে থাকে, এখন আসেন পোর্টাল লোবিউল। 2 নম্বর হচ্ছে পোর্টাল লোবিউল। ওকে, পোর্টাল লোবিউলটা বুঝতে হলে আমাকে 3টা হেপাটিক গ্লোবিউল নিতে হবে। কয়টা হেপাটিক গ্লোবিউল? 3টা হেপাটিক গ্লোবিউল আমাকে নিতে হবে। এই একটা হেপাটিক গ্লোবিউল, এই একটা হেপাটিক গ্লোবিউল, এই হচ্ছে একটা হেপাটিক গ্লোবিউল। এই 3টা হেপাটিক গ্লোবিউল, এটা সেন্ট্রাল ভেইন, সেন্ট্রাল ভেইন, সেন্ট্রাল ভেইন, সেন্ট্রাল ভেইন, সেন্ট্রাল ভেইন। ঠিক আছে, এই সেন্ট্রাল ভেইন, 3টা সেন্ট্রাল ভেইনকে যদি আমরা যুক্ত করে দেই তাহলে এরকম একটা ত্রিভুজ পাবো। টায়ার্ড হয়ে থাকে, পোর্টাল টায়ার্ড হয়, মধ্যবিন্দু ভারকেন্দ্র যদি পোর্টাল টায়ার্ড হয়, তাহলে এই ট্রায়াঙ্গুলার যে স্ট্রাকচার এটার নামই হচ্ছে পোর্টাল লোবিউল। কথা বুঝে গেছে? এই পোর্টাল টায়ার্ডের মধ্যে কি আছে? পোর্টাল ভেইন আছে, হেপাটিক আর্টারি আছে, বাইল ডাক্ট আছে, তাই না? পোর্টাল ভেইন হচ্ছে লিভারের মেইন ব্লাড সাপ্লায়ার। লিভারের 80% ব্লাড সাপ্লাই কে দিবে? পোর্টাল ভেইন দিবে। লিভারের 80% না, সবচেয়ে বেশি পরিমাণে নিউট্রিশন সাপ্লাই কে দিবে? বেশি পরিমাণে নিউট্রিশন সাপ্লাই দিবে পোর্টাল ভেইন। পোর্টাল টায়ার্ডের মধ্যে যেহেতু পোর্টাল ভেইন আছে, আর পোর্টাল ভেইন যেহেতু লিভারের মেইন নিউট্রিশন সাপ্লাই দেয়, এই জন্য আবার এই নিউট্রিশন সাপ্লাই একটা ইউনিট পোর্টাল ভেইনকে সেন্টার করে যেহেতু এই ট্রায়াঙ্গুলার স্ট্রাকচারটা ফরমেশন হয়েছে, তাই পোর্টাল লোবিউলের অপর নাম হচ্ছে নিউট্রিশনাল ইউনিট অফ দ্য লিভার। নিউট্রিশনাল ইউনিট অফ দ্য লিভার। ক্লিয়ার? কথা বুঝতে পারছেন? তাহলে পোর্টাল লোবিউলের অপর নাম কি? নিউট্রিশনাল ইউনিট অফ দ্য লিভার। এখন আসেন পোর্টাল এসিনাস আমরা পড়বো। পোর্টাল এসিনাসটা বুঝতে হলে আমাকে 2টা হেপাটিক গ্লোবিউল নিতে হবে। কয়টা হেপাটিক গ্লোবিউল? 2টা হেপাটিক গ্লোবিউল নিতে হবে। দেখেন এই একটা হেপাটিক গ্লোবিউল, এই হচ্ছে আরেকটা হেপাটিক গ্লোবিউল। ওকে, হেপাটিক গ্লোবিউল। আর 6 কর্নারে 6টা কি আছে? পোর্টাল ট্রায়াড, পোর্টাল ট্রায়াড, পোর্টাল ট্রায়াড, পোর্টাল ট্রায়াড, পোর্টাল ট্রায়াড, পোর্টাল ট্রায়াড, তাই তো? তাই না? ওকে, এটা সেন্ট্রাল ভেইন, সেন্ট্রাল ভেইন। তাহলে দেখেন খেয়াল করেন ভালো করে, সেটা হচ্ছে 2টা হেপাটিক গ্লোবিউলের সেন্ট্রাল ভেইন এবং পোর্টাল ট্রায়াডকে যদি যুক্ত করে দেন তাহলে একটা ডায়মন্ড শেপ এরিয়া পাবো। কি পাবো? একটা ডায়মন্ড শেপ স্ট্রাকচার পাবো। এই যে ডায়মন্ড শেপ স্ট্রাকচার, কথা বুঝে গেছে? এই যে ডায়মন্ড শেপ স্ট্রাকচারটা আমরা দেখতে পাচ্ছি, এই ডায়মন্ড শেপ স্ট্রাকচারের নামে হচ্ছে পোর্টাল এসিনাস অর হেপাটিক স্নেস ছিল।
কথা বুঝে গেছে? তাহলে হেপাটিক এসিনাস আর পোর্টাল এসিনাসটা কি? এটা হচ্ছে ডায়মন্ড শেপ এরিয়া। এই ডায়মন্ড শেপ এরিয়াটা ফরমেশন হয় দুইটা হেপাটিক গ্লোবিউলের সেন্ট্রাল ভেইন আর পোর্টাল ট্রায়েডকে যদি যুক্ত করে দিই তাহলে ফরমেশন হয়। কথা বুঝে গেছে? ওকে, এখন দেখেন পোর্টাল ট্রায়েডের মধ্যে আছে পোর্টাল ভেইন, ভেইন নিউট্রিশন সাপ্লাই, ভেইন ব্লাড সাপ্লাই, তাই না? পোর্টাল ট্রায়েডের কাছাকাছি যে হেপাটোসাইট গুলো থাকে তাদেরকে বলা হয় জোন 1 হেপাটোসাইট। কথা বুঝে গেছে? ওকে, এবার সেন্ট্রাল ভেইনের কাছাকাছি যে হেপাটোসাইট গুলো থাকে, সেন্ট্রাল ভেইনের কাছাকাছি যে হেপাটোসাইট গুলো থাকে তাকে বলা হয় জোন 3 হেপাটোসাইট। আর জোন 1 এবং জোন 3 মাঝখানে যে হেপাটোসাইট গুলো থাকে তাদেরকে বলি আমরা জোন 2 হেপাটোসাইট। কথা বুঝে গেছে? তাহলে জোন 1 হেপাটোসাইট, জোন 2 হেপাটোসাইট, জোন 3 হেপাটোসাইটটা বুঝতে পারছেন? যে সমস্ত হেপাটোসাইট গুলো পোর্টাল ট্রায়েডের কাছাকাছি থাকে তাদেরকে বলি আমরা জোন 1 হেপাটোসাইট। যে সমস্ত হেপাটোসাইট গুলো সেন্ট্রাল ভেইনের কাছাকাছি থাকে তাদেরকে বলি জোন 3 হেপাটোসাইট। আর জোন 1 এবং জোন 2 এর মাঝখানে যে হেপাটোসাইট গুলো থাকে তাদেরকে বলি আমরা জোন 2 হেপাটোসাইট। জোন 1 এর যে হেপাটোসাইট গুলো আছে, এই জোন 1 এর হেপাটোসাইট গুলো পোর্টাল ট্রায়েডের কাছাকাছি থাকে, তার মানে পোর্টাল ভেইনের কাছাকাছি থাকে, তার মানে মেইন নিউট্রিশন সাপ্লাই ইউনিটের কাছাকাছি থাকে। পরিমাণে তারা নিউট্রিশন পাবে তত বেশি পরিমাণে তারা কি হবে, জেনেসিস করবে, তারা মোটা তাজা হবে, তারা অ্যানাবলিক অ্যাক্টিভিটি করবে। তাহলে জোন 1 হেপাটোসাইট গুলো কি করবে, অ্যানাবলিক অ্যাক্টিভিটি করবে, বেশি বেশি পরিমাণে তারা অ্যানাবলিক অ্যাক্টিভিটি করবে। আর জোন 3 হেপাটোসাইট গুলো সেন্ট্রাল ভেইনের কাছাকাছি থাকে, সেন্ট্রাল ভেইনের মধ্যে কোনো নিউট্রিশন সাপ্লাই খুব কম পরিমাণে থাকে। ফলে জোন 3 হেপাটোসাইট গুলোর মেইন অ্যাকশনটা হচ্ছে তারা বেশি বেশি পরিমাণে ক্যাটাবলিক অ্যাক্টিভিটি করবে, বেশি বেশি পরিমাণে তারা ক্যাটাবলিক অ্যাক্টিভিটি করবে। আর জোন 2 হেপাটোসাইট গুলো অ্যানাবলিক অ্যাক্টিভিটিও করবে, ক্যাটাবলিক অ্যাক্টিভিটি করবে। এই যে জোন 1, জোন 2, জোন 3 হেপাটোসাইট গুলো অ্যানাবলিক অ্যাক্টিভিটি, ক্যাটাবলিক অ্যাক্টিভিটি আবার দুইটা অ্যাক্টিভিটি একসাথে করছে। এই যে মেটাবলিক অ্যাক্টিভিটি, এই ইনফরমেশন গুলো আমরা জানতে পাচ্ছি এই পোর্টাল এসিনাস এবং হেপাটিক এসিনাস এর মাধ্যমে। এই জন্য পোর্টাল এসিনাস ও হেপাটিক এসিনাস এর অপর নাম হচ্ছে মেটাবলিক ইউনিট অফ দ্য লিভার, মেটাবলিক ইউনিট অফ দ্য লিভার, মেটাবলিক ইউনিট অফ দ্য লিভার। কথা বুঝে গেছে? আবার দেখেন এটার মাধ্যমে আমরা আর কি কি জানতে পারি? আমরা জানতে পারি লিভারের ব্লাড ফ্লো, লিভারের ব্লাড ফ্লো জানতে পারি। লিভারের ব্লাড ফ্লো কি রকম? লিভারের ব্লাড ফ্লো দেখেন, লিভারের ব্লাড ফ্লো আলটিমেটলি পোর্টাল ট্রায়েড থেকে সেন্ট্রাল ভেইনের দিকে যায়। তার মানে কথা বুঝে গেছে? পোর্টাল ভেইন ভেঙে চুরে সার্কার হয়ে সেন্ট্রাল ভেইন হয়। এই সেন্ট্রাল ভেইন গুলো আলটিমেটলি সাইনোসয়েডে চলে যায়, এরপরে আলটিমেটলি ভেঙে চুরে সার্কার হয়ে এটা হেপাটিক ভেইন হয়। হেপাটিক ভেইন থেকে ইনফেরিয়র ভেনা কাভা ড্রেন করে, ইনফেরিয়র ভেনা কাভা সরাসরি কোথায় চলে যায়? ইনফেরিয়র ভেনা কাভা সরাসরি রাইট এটেমিকে ড্রেন করে, তাই না? তাহলে লিভারের ব্লাড সাপ্লাইটা কি রকম হয়? ব্লাড ফ্লোটা হচ্ছে জোন 1 থেকে জোন 3 এর দিকে, দ্যাট মিন্স পেরিফেরি থেকে সেন্টারের দিকে, ফেরি থেকে সেন্টারের দিকে যায়। তার মানে কি সেন্ট্রি পেটাল কেন্দ্রের দিকে যায়, ঠিক আছে? আর বাইল ফ্লো, লিভারের বাইল ফ্লোটা কিরকম হয়? লিভারের বাইল ফ্লো এই আলটিমেটলি এই সেন্টার এই জায়গা থেকে আলটিমেটলি পেরিফেরি, কারণ এই যে পোর্টাল ট্রায়েডের মধ্যে বাইল ডাক্ট আছে, তাহলে সমস্ত বাইলগুলো আলটিমেটলি কি এই হেপাটিক ডাক্ট বা বাইল ডাক্টের দিকে চলে যাবে। তাহলে লিভারের বাইল ফ্লোটা হবে জোন 3 থেকে জোন 1 এর দিকে, মানে কি সেন্টার টু পেরিফেরি। সেন্টার টু পেরিফেরি মানে কি সেন্ট্রি ফিউগাল, কেন্দ্র বিমুখী। কথা বুঝে গেছে? সেন্ট্রিফিউগাল, দ্যাট মিন্স কেন্দ্র বিমুখী, কেন্দ্র বিমুখী, কেন্দ্র বিমুখী। তাহলে এই পোর্টাল এসিনাস এবং হেপাটিক এসিনাসের মাধ্যমে লিভারের বাইল ফ্লো জানতে পারছি, আবার লিভারের ব্লাড ফ্লোটা আমরা এর মাধ্যমে জানতে পারছি। লিভারের ব্লাড ফ্লো, বাইল ফ্লো আমরা দুইটাই এখান থেকে আমরা জানতে পারছি। সো আমাদের এখন লিভারের মধ্যে যদি কোনো জায়গার মধ্যে যদি ব্লাড ফ্লোটা যদি ঘাটতি হয়, ব্লাড ফ্লো যদি কমে যায়, তাহলে লিভারের ওই পোর্শনটা ইসকেমিয়া হবে, লিভারের ওই পোর্শনটা নেক্রোসিস হবে, তাই না? লিভারে ওই পোর্শনটা ব্লাড যদি ফ্লো যদি ঠিক মতো না হয় তাহলে ইসকেমিয়া হবে, ওই জায়গাটা নেক্রোসিস হবে, তাই না? তাহলে এই পোর্টাল এসিনাস হেপাটিক এসিনাসের অপর নাম মেটাবলিক ইউনিট অফ দ্য লিভার। এর মাধ্যমে আমরা অ্যানাবলিক অ্যাক্টিভিটি, ক্যাটাবলিক অ্যাক্টিভিটি, বোথ অ্যাক্টিভিটি আমরা জানতে পারি। এর মাধ্যমে আমরা লিভারে ব্লাড ফ্লো জানতে পারি, লিভারে বাইল ফ্লো জানতে পারি। এটার মাধ্যমে লিভারে কোন জায়গাটা ইসকেমিয়া হবে, কোন জায়গাটায় আপনার নেক্রোসিস হবে সেটাও আমরা ঠিকমতো জানতে পারছি। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের লিভারের মাইক্রোস্কোপিক স্ট্রাকচার। এরপর আমরা দেখি এখন ডিয়ার ডক্টর, এখন আপনি খেয়াল করে দেখেন ভালো করে স্পেস অফ ডিসি। হোয়াট ইজ স্পেস অফ ডিসি? দেখেন এটা হচ্ছে হেপাটিক, এটা হচ্ছে হেপাটিক ল্যামিনা। দেখেন এই যে এটা হচ্ছে লিভারের হেপাটোসাইট, 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 এটা হচ্ছে হেপাটিক ল্যামিনা আর লিভারের সাইনোসয়েড। এই সাইনোসয়েড এবং হেপাটিক ল্যামিনার মাঝখানে এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন সাদা, এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন সাদা, এই সাদা স্পেসটার নামই হচ্ছে স্পেস অফ ডিসি। তাহলে হোয়াট ইজ স্পেস অফ ডিসি? ইট ইজ দ্য স্পেস ইন বিটুইন হেপাটিক ল্যামিনা এন্ড সাইনোসয়েড অফ দ্য লিভার। কথা বুঝে গেছে? স্পেস অফ ডিসির কন্টেন্ট কি? স্পেস অফ ডিসির মধ্যে আই2 সেল ও ডিসক্রিট সেল পাওয়া যায়, এখানে কাইলোমাইক্রন পাওয়া যায়, এখানে প্লাজমা সেল পাওয়া যায়। শেষ। স্পেস অফ ডিসি যেহেতু সাইনোসয়েডের পাশের স্পেস, তাই এর অপর নাম হচ্ছে পেরি সাইনোসয়েডাল স্পেস। তারপরে আসে আমরা স্পেস অফ মল। হোয়াট ইজ স্পেস অফ মল? ইট ইজ দ্য স্পেস ইন বিটুইন হেপাটিক ল্যামিনা এন্ড পোর্টাল ক্যানাল অর পোর্টাল ট্রায়েড। দেখেন খুব ভালো করে খেয়াল করেন, এই হচ্ছে হেপাটিক ল্যামিনা, তাই না? আর এই হচ্ছে গ্লিসেন্স ক্যাপসুলের কাভারিং,
পোর্টাল পোর্টাল ভেইন আর্টারি ডাক এটাকে কভার করছে গ্লিসেন্স ক্যাপসুল, তাহলে পোর্টাল ক্যানাল। তাহলে এই হেপাটিক ল্যামিনা আর পোর্টাল ক্যানালের মাঝখানে এই যে স্পেসটা দেখতে পাচ্ছেন, মাঝখানে এই স্পেসটা দেখতে পাচ্ছেন, এই স্পেসটার নামই হচ্ছে স্পেস অফ মল। যেহেতু পোর্টাল ক্যানালের পাশের স্পেস, তাই এর অপর নাম হচ্ছে পেরি পোর্টাল স্পেস। এর অপর নাম হচ্ছে পেরি পোর্টাল স্পেস, পেরি পোর্টাল স্পেস। ক্লিয়ার? এরপর আমরা চলে যাব লিভারের সেগমেন্টে চলে আসি। আমার সাথে সাথে একটা ছবি আঁকবেন, কেমন? এটা হচ্ছে লিভার। ওকে, লিভারে পোর্টাল ভেইন লিভারে ঢুকে লিভারকে হরিজন্টালি দুই ভাগে ভাগ করে দিয়েছে। পোর্টাল ভেইন লিভারে ঢুকে লিভারকে কয় ভাগে ভাগ করছে? হরিজন্টালি দুই ভাগে ভাগ করছে, উপরে এক ভাগ, নিচে এক ভাগ, দুই ভাগে ভাগ করছে। তিনটে হেপাটিক ভেইন, রাইট হেপাটিক ভেইন, মিডিল হেপাটিক ভেইন আর লেফট হেপাটিক ভেইন, এই তিনটা হেপাটিক ভেইন লিভারকে ভার্টিক্যালি একটা, দুইটা, তিনটা, চারটা পোর্শনে ভাগ করছে। আগে হরিজন্টালি ছিল 2 পোর্শন, আর এখন ভার্টিক্যালি হয়েছে 4 পোর্শন। তাহলে 4 দুগুণে কয়টা ভাগ হয়েছে? 8টা ভাগে ভাগ হয়েছে। এটা হচ্ছে মিডিল হেপাটিক ভেইন, মাঝখানেটা হচ্ছে মিডিল হেপাটিক ভেইন। এই মিডিল হেপাটিক ভেইনের উপর থেকে জাস্ট মিডিল হেপাটিক ভেইনের উপরে, ঠিক আছে? মিডিল হেপাটিক ভেইনের জাস্ট উপরে, একটু মিডিল হেপাটিক ভেইনের উপরে বাম দিকে ক্লকওয়াইজ মার্কিং করবেন। 1 2 3 4 5 6 7 8। এই হচ্ছে লিভারের 8টা সেগমেন্ট। ক্লিয়ার? লিভারের 8টা সেগমেন্ট আমরা বানাতে পারি না বলে আমরা সেগমেন্ট নিয়ে খুব ঝামেলায় পড়ি। কথা বুঝে গেছে? তাহলে লিভারের প্রথমে একটা পোর্টাল ভেইন দুই ভাগে ভাগ হয়েছে, রাইট পোর্টাল লেফট পোর্টাল। এই দুইটা পোর্টাল ভেইন, রাইট পোর্টাল ভেইন লেফট পোর্টাল ভেইন লিভারকে উপরে এবং নিচে দুই ভাগে ভাগ করে। তিনটে হেপাটিক ভেইন ভার্টিক্যালি লিভারকে 4 ভাগে ভাগ করেছে। তো আগে ছিল হরিজন্টালি 2 ভাগ, পরে ভার্টিক্যালি হয়েছে 4 ভাগ। তাহলে 4 দুগুণে কয়টা সেগমেন্ট পাইছি? 8টা সেগমেন্ট। এই 8টা সেগমেন্টের নামকরণ আমরা কিভাবে করেছি? মিডিল হেপাটিক ভেইনের উপরে এবং বাম দিকে ক্লকওয়াইজ ভাগ করেছি। 1 2 3 4 5 6 7 8। ক্লিয়ার? কথা বুঝছেন? এবং যেভাবে এখন কোশ্চেন পড়ে আসুক, যেভাবে কোশ্চেন পরীক্ষা করুক, আপনি অ্যান্সার করতে পারবেন। তাহলে এই যে 1 নম্বর যে সেগমেন্টটা দেখছেন, এই 1 নম্বর সেগমেন্টের অপর নাম হচ্ছে সি ফর কোয়াড্রেট লোব, আর 4 নম্বর সেগমেন্টের অপর নাম হচ্ছে কিউ ফর কোয়াড্রেট লোব। তাহলে নোট করেন, লেখেন। 1 নম্বর সেগমেন্টের অপর নাম হচ্ছে সি ফর কোয়াড্রেট লোব, আর 4 নম্বর সেগমেন্টের অপর নাম হচ্ছে কিউ ফর কোয়াড্রেট লোব। ক্লিয়ার? এখন লেখেন, একটা বড় হেডলাইন দেন, কর্ডেট লোব, CAUDAT, কর্ডেট লোব, সি ফর কর্ডেট লোব। লিখেছেন? নোট করেন আমার সাথে সাথে, লিখেন কর্ডেট লোব রিপ্রেজেন্ট সেগমেন্ট 1, কথা বুঝছেন? 2 নম্বর লিখেন বাউন্ডারি। ওই যে আমরা বাউন্ডারি পড়েছি, লেফটে কি, রাইটে কি, উপরে কি, নিচে কি, এটা আমরা পড়ে ফেলছি, তাই না? এবার আসেন, বাউন্ডারি হয়ে গেল। এখন আসেন অ্যানাটমিক্যালি কর্ডেট লোব কোন লিভারে কোন পার্টের অন্তর্গত, রাইট না লেফট? ফিজিওলজিক্যালি কর্ডেট লোব লিভারের কোন লোবের অন্তর্গত, রাইট লোব আর লেফট লোবের অন্তর্গত, এটা লিখবেন। কথা বুঝে গেছে? অ্যানাটমিক্যালি কর্ডেট লোব লিভারের রাইট লোবের অন্তর্গত, আর ফিজিওলজিক্যালি কর্ডেট লোব লিভারের লেফট লোবের অন্তর্গত। এই ছবি দেখে এগুলো পড়বেন। তারপরে আসেন, এখন যেটা কথা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট, ভালো করে শুনেন। লিভারের যতগুলো সেগমেন্ট আছে, এই সেগমেন্টগুলো হয় রাইট হেপাটিক আর্টারি দিয়ে অথবা লেফট হেপাটিক আর্টারি দিয়ে সাপ্লাই পাবে, এক্সেপ্ট কর্ডেট লোবকে বোথ হেপাটিক আর্টারি সাপ্লাই দিবে। কথা বুঝে গেছে? এই যে 8টা সেগমেন্ট দেখতে পাচ্ছেন, এই 8টা সেগমেন্ট হয় রাইট হেপাটিক অথবা লেফট হেপাটিক দিয়ে সাপ্লাই পাবে, এক্সেপ্ট 1 নম্বর সেগমেন্ট। এই 1 নম্বর সেগমেন্টটাকে 2টা হেপাটিক আর্টারি সাপ্লাই দিবে। কথা বুঝে গেছে? তাহলে লেখেন বোথ হেপাটিক আর্টারি সাপ্লাই দেয়। তারপরে লিখেন, লিভারে যতগুলো সেগমেন্ট আছে, এই সেগমেন্টগুলো থেকে যে বাইল ফর্মেশন হয়, এই বাইলগুলো হয় রাইট হেপাটিক ডাক্টে ড্রেইন করে অথবা লেফট হেপাটিক ডাক্টে ড্রেইন করে, এক্সেপ্ট সেগমেন্ট 1 এর বাইল, সেগমেন্ট 1 থেকে যে বাইলটা ফর্মেশন হয়, এই বাইলটা বোথ হেপাটিক ডাক্টে ড্রেইন করে। তাহলে বাইল বোথ হেপাটিক ডাক্টে ড্রেইন করে। লিখছেন? তারপরে লিখেন, লিভারে যতগুলো সেগমেন্ট আছে, এই সেগমেন্টগুলো হয় রাইট হেপাটিক ভেইন দিয়ে অথবা লেফট হেপাটিক ভেইন দিয়ে অথবা মিডিল হেপাটিক ভেইনে এদের ভেনাস ব্লাড ড্রেইন করে। কথা বুঝে গেছে? লিভারে যত সেগমেন্ট আছে, সবগুলো সেগমেন্টের ভেনাস ব্লাড রাইট হেপাটিক, মিডিল হেপাটিক অথবা লেফট হেপাটিক ভেইনে ড্রেইন করবে, এক্সেপ্ট সেগমেন্ট 1 এর ভেনাস ব্লাড সরাসরি ড্রেইন করে ইনফিরিয়র ভেনা কাভা। লিখেন, ভেনাস ব্লাড ডিরেক্টলি ড্রেইন টু ইনফিরিয়র ভেনা কাভা। কথা বুঝে গেছে? ওকে। লিভারে যতগুলো
যতগুলো সেগমেন্ট আছে এই সেগমেন্টগুলো হয় রাইট পোর্টাল ভেইন দিয়ে সাপ্লাই পাবে অথবা লেফট পোর্টাল ভেইন দিয়ে সাপ্লাই পাবে, এক্সেপ্ট সেগমেন্ট 1 দুইটা পোর্টাল ভেইন দিয়েই সাপ্লাই পাবে, রাইট পোর্টাল ভেইন দিয়েও সাপ্লাই পায় দুইটা এবং লেফট পোর্টাল ভেইন দিয়ে সাপ্লাই পায়। তাহলে লিখেন বোথ পোর্টাল ভেইন রাইট লেফট সাপ্লাই দেয়। তাহলে আমরা কি কি লিখলাম দেখেন, এক নাম্বার হচ্ছে কর্ডেড লোব লিখলাম সেগমেন্ট 1 রিপ্রেজেন্ট সেগমেন্ট 1, 2 নাম্বার লিখেছি এটার বাউন্ডারি, 3 নাম্বার অ্যানাটমিক্যালি কোন লোবের অন্তর্গত, 4 নাম্বার ফিজিওলজিক্যালি কোন লোবের অন্তর্গত, 5 নাম্বার বোথ হেপাটিক আর্টারি সাপ্লাই দেয়, 6 নাম্বার বোথ পোর্টাল ভেইন সাপ্লাই দেয়, 7 নাম্বার বাইল বোথ হেপাটিক ডাক্টে ড্রেন করে, 8 নাম্বার হচ্ছে সরাসরি ইনিফেরা ভেনা কাভায় ভেনাস ব্লাড ড্রেন করে। ক্লিয়ার? দিস ইজ অল অ্যাবাউট কর্ডেড লোব অর সেগমেন্ট 1। আসবে 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 মাস্ট। এবার 4 নাম্বার আসি সেগমেন্ট 4 এটা কি রিপ্রেজেন্ট করে, কোয়াড রেড লোব, আমরা বাউন্ডারি পড়েছি, অ্যানাটমিক্যালি ফিজিওলজিক্যালি এটা কোন লোবের অন্তর্গত সেটাও আমরা পড়েছি। ক্লিয়ার? কথা বুঝে গেছে? এখন আসেন দেখেন তো ছবিতে ভালো করে গল ব্লাডার কোথায় দেখেন তো, এই যে হচ্ছে গল ব্লাডার, দেখেন এই যে কত সুন্দর একটা গল ব্লাডার, তাই না? এই যে গল ব্লাডার 4 নাম্বার এবং 4 নাম্বারটা দূরে হইলেও দূরে না, 4 নাম্বার তো কাছে, এখানে তো সেগমেন্টেড দেখিয়েছে কিন্তু হিউম্যান লিভার তো সেগমেন্টেড না, তাহলে এই গল ব্লাডার 4 নাম্বারও থাকবে 5 নাম্বারও থাকবে। তাহলে কার্সিনোমা অফ দ্য গল ব্লাডার যদি গল ব্লাডারের কার্সিনোমা হয় তাহলে এই কার্সিনোমাটা লিভারে কোন কোন সেগমেন্টে স্প্রেড করবে? সবার আগে অ্যান্সার হচ্ছে 4 নাম্বার এবং 5 নাম্বার। সো আপনি যদি কার্সিনোমা গল ব্লাডারকে অপারেশন করতে যান অবশ্যই লিভারে 4 নাম্বার এবং 5 নাম্বার এই সেগমেন্টটাকেও সেগমেন্টেক্টমি করে দিবেন। ক্লিয়ার? এটা আপকামিং কোশ্চেন, একবার এসেছিল পরীক্ষায়, আবারও আসতে পারে। ঠিক আছে? তাহলে দিস ইজ অল অ্যাবাউট সেগমেন্ট অফ দ্য হেপাটিক সেগমেন্ট অফ দ্য লিভার। এরপর আমরা চলে আসি লিভারের ডেভেলপমেন্ট হেপাটিক বার্ড থেকে হয়। তাহলে প্যারেনকাম এবং বাইল ক্যাপিলারি কোত্থেকে ডেভেলপ করে, সাইনোসাইডগুলো কোত্থেকে ডেভেলপ করে, ক্যাপসুল স্ট্রোমা এগুলো কোত্থেকে ডেভেলপ করে। দেখেন প্যারেনকামা ডেভেলপ করে হচ্ছে হেপাটিক বার্ড থেকে, সাইনোসাইডগুলো ডেভেলপ করা হচ্ছে ব্রেকিং ডাউন অফ দ্য আম্বিলিক্যাল অ্যান্ড ভাইটাল ভেইনস, এখান থেকে ডেভেলপ করে। এই লাইনটাই হুবহু পরীক্ষায় তুলে দেয় যে সাইনোসয়েড কোত্থেকে ডেভেলপ করে, এটা হচ্ছে ব্রেকিং ডাউন অফ দ্য আম্বিলিক্যাল অ্যান্ড ভাইটাল ভেইনস। ক্যাপসুল স্ট্রোমা হেমোপয়েটিক সেল অ্যান্ড কুফার সেলগুলো কোত্থেকে ডেভেলপ করে, সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে। এটা কিন্তু রিমেম্বার পরীক্ষাতে একবার কোশ্চেন আসছে কোন স্ট্রাকচার সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে ডেভেলপ করে। সেপ্টাম ট্রান্সভার্সাম থেকে যদি শুধু ডায়াফ্রাম ডেভেলপমেন্ট করে তা না, এখান থেকে ক্যাপসুল স্ট্রোমা হেমোপয়েটিক সেল অ্যান্ড কুফার সেল অফ দ্য লিভার এগুলো ডেভেলপ করে। ঠিক আছে? এখন আসেন লিভারের ব্লাড সাপ্লাইটা একটু বলি আপনাদেরকে। প্রথম কথা হচ্ছে লিভারে মেইন ব্লাড সাপ্লাই কে দেয়? লিভারে মেইন ব্লাড সাপ্লাই দিবে হচ্ছে পোর্টাল ভেইন। সিঙ্গেল বেস্ট কোশ্চেন আসছিল পরীক্ষায়। লিভারে মেইন ব্লাড সাপ্লাই কে দেয়? পোর্টাল ভেইন। 80% উপরে ব্লাড সাপ্লাই দিবে হচ্ছে পোর্টাল ভেইন। ঠিক আছে? এখন আসেন পোর্টাল ভেইন 80% নিউট্রিশন সাপ্লাই দিবে আর 20% অক্সিজেন সাপ্লাই দিবে। না সরি, নিউট্রিশন সাপ্লাই পোর্টাল ভেইন দিবে 80%, হেপাটিক আর্টারি দিবে 20%। কথা বুঝে গেছে? অক্সিজেন সাপ্লাই পোর্টাল ভেইন অক্সিজেন সাপ্লাই দিবে 40% আর হেপাটিক আর্টারি অক্সিজেন সাপ্লাই দিবে 60%। তাহলে যদি বলে লিভারের মেইন নিউট্রিশন সাপ্লাই কে দেয়? পোর্টাল ভেইন। লিভারের মেইন অক্সিজেন সাপ্লাই কে দেয়? হেপাটিক আর্টারি। ক্লিয়ার? এটা মাথায় রেখে, এটা পরীক্ষাতে কোশ্চেন আসে। ঠিক আছে? তাহলে চলেন আমরা পরের টপিকে চলে যাই। আমরা লিভার পড়লাম, এখন আমরা চলে যাব গল ব্লাডারে। হ্যাঁ দেখেন গল ব্লাডার একটা ছবি দেখাই। ওকে দেখেন এই ছবির মাধ্যমে আপনারা কি দেখেন, এই যে গল ব্লাডার দেখতে পাচ্ছেন, এই হচ্ছে গল ব্লাডার, তাই না? এই গল ব্লাডার এটা কোন পার্ট? ফান্ডাস। এই ছবিটা দেখার উদ্দেশ্য হচ্ছে গল ব্লাডার ইজ নট কমপ্লিটলি কাভার্ড বাই পেরিটোনিয়াম, গল ব্লাডারের ফান্ডাস অ্যান্ড সাম পোরশন অফ দ্য বডি ইজ কাভার্ড বাই পেরিটোনিয়াম। মনে থাকবে? তাহলে যদি বলে পরীক্ষায় যে গল ব্লাডার ইজ কমপ্লিটলি কাভার্ড বাই পেরিটোনিয়াম, এটা আস্ত মিথ্যা কথা, বলবেন এটা ফলস। যদি বলে গল ব্লাডার ইজ পার্শিয়ালি কাভার্ড বাই পেরিটোনিয়াম, বলবেন ট্রু। গল ব্লাডার হেড অ্যান্ড পার্ট অফ দ্য বডি ইজ কাভার্ড বাই পেরিটোনিয়াম, বলবেন ট্রু। এই যে ফান্ডাস অফ দ্য গল ব্লাডার দেখতে পাচ্ছেন, এই ফান্ডাস অফ দ্য গল ব্লাডার বডির কোথায় থাকে? ফান্ডাস অফ দ্য গল ব্লাডার থাকবে হচ্ছে টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজ বরাবর। রাইট সাইডে টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজ বরাবরে যদি আপনি এটা চাপ দেন, পেশে যদি লাফ দিয়ে উঠে, তাহলে আপনি বলবেন যে এটা মার্ফিস সাইন পজিটিভ। দ্যাট মিনস এখানে ফান্ডাস অফ দ্য গল ব্লাডার লোকেট থাকে। আর একটা গল ব্লাডারের ফান্ডাসের লোকেশন কোথায়? রাইট সাইডে কোস্টাল মার্জিন অ্যান্ড ল্যাটারাল বর্ডার অফ দ্য রেক্টাস অ্যাবডোমিনালিস মাসেল, যেখানে এসে মিট করবে সেখানে গল ব্লাডারের ফান্ডাসটা লোকেটেড হয়। এই দেখেন গল ব্লাডারের ফান্ডাসের লোকেশন দেখেন,
এই হচ্ছে কোস্টাল মার্জিন, আর রাইট সাইডে ল্যাটারাল পার্ট অফ দ্য রেক্টাস অ্যাবডোমিনাস মাসল, যেখানে সে মিট করছে সেখানে ফান্ডাস অফ দ্য গল ব্লাডার লোকেটেড হয়। কথা বুঝে গেছে? এখন এই ছবিটা দেখেন তো, এই ছবির মধ্যে কি দেখতে পাচ্ছেন? এই ছবির মধ্যে দেখা যাচ্ছে ফান্ডাস অফ দ্য গল ব্লাডার ট্রান্সভার্স কোলনের উপরে বসে আছে। তাহলে আমি বলতে পারি না যে গল ব্লাডারের ফান্ডাস ইজ ক্লোজলি রিলেটেড টু ট্রান্সভার্স কোলন? বলতে পারি, অবশ্যই বলতে পারি। ঠিক আছে, তারপর আসি আমরা, গল ব্লাডারের ফান্ডাস হচ্ছে ক্লোজলি টু ট্রান্সভার্স কোলন। এখন গল ব্লাডারের ফান্ডাসে যদি গল ব্লাডারের ফান্ডাসের মধ্যে যদি কোনো স্টোন হয়, গল স্টোন হয়, তাহলে এই স্টোনটা করবে কি, গল ব্লাডারের ফান্ডাসকে ইরোড করবে, ক্ষত তৈরি করবে। এরপরে গল ব্লাডারের ফান্ডাসকে ক্ষত করতে 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 এটাকে ছিদ্র করবে। ছিদ্র করার পরে ওই স্টোনটা ট্রান্সভার্স কোলনের ওয়ালকে ছিদ্র করবে। ছিদ্র করে আলটিমেটলি ট্রান্সভার্স কোলন দিয়ে ওই স্টোনটা ফিকাল ম্যাটার হিসেবে বের হয়ে চলে যাবে। কিন্তু সে ফিকাল ম্যাটার হিসেবে চলে যাবে, বলে চলে যাবে, কিন্তু স্মৃতি রেখে যাবো। কি স্মৃতি? বলে আমি এখানে একটা ফিস্টুলা তৈরি করে দিয়েছি। গল ব্লাডারের সাথে ট্রান্সভার্স কোলনে একটা ফিস্টুলা তৈরি হয়ে গেছে। তাহলে গল স্টোনের একটা সাইড ইফেক্ট কি? এটা একটা ফিস্টুলা তৈরি করতে পারে। এক নম্বর গেল। 2 নম্বর আসেন, গল ব্লাডারের ফান্ডাসের উপরে, গল ব্লাডারের ফান্ডাস, এই যে ফান্ডাসের উপরে হচ্ছে বডি। বডি কার সংস্পর্শে আছে? বডি হচ্ছে ডিউডেনামের সংস্পর্শে আছে। তাহলে আমরা বলতে পারি না বডি অফ দ্য গল ব্লাডার ইজ ক্লোজলি রিলেটেড টু ডিউডেনাম, অথবা আমরা বলতে পারি গল ব্লাডার ইজ ক্লোজলি রিলেটেড টু ডিউডেনাম, অথবা গল ব্লাডার ইজ ক্লোজলি রিলেটেড টু ট্রান্সভার্স কোলন। বলতে পারি কিনা? ডেফিনেটলি আমি এটা বলতে পারি, তাই তো? এখন গল ব্লাডারের বডিতে যদি স্টোন হয়, সেই স্টোনটা করে কি, গল ব্লাডারের বডিকে ইরোড করে, ক্ষত তৈরি করে, ছিদ্র করে। ছিদ্র করে এই স্টোনটা ডিউডেনামের ওয়ালকেও ছিদ্র করে। ছিদ্র করার পরে এই ডিউডেনাম দিয়ে এই স্টোন ঘুরতে 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 আমাদের গাটের সবচেয়ে ন্যারোয়েস্ট একটা পার্ট আছে, তার নাম ডিউডোজেজুনাল জাংশন। এই ডিউডোজেজুনাল জাংশনে গিয়ে এই স্টোনটা আটকে যেতে পারে, ফলে খাবার ঠিকমতো পাস হয় না। কি হবে? ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হবে। কথা বুঝে গেছে? তাহলে দেখেন গল স্টোন দিয়ে কি হইতে পারে? ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশনও হইতে পারে। একদিকে ফিস্টুলা হইছে, একদিকে ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন হইছে। এখন করেছে কি, এই স্টোনটা বাড়তে 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 বডি থেকে নেকে চলে আসছে। এই যে নেকের মধ্যে একটা অ্যাবনর্মাল পাউচ থাকে, তার নাম হচ্ছে হার্টম্যান পাউচ। কি থাকবে? হার্টম্যান পাউচ। এই হার্টম্যান পাউচে গিয়ে স্টোনটা আটকে যেতে পারে। যদি হার্টম্যান পাউচে স্টোনটা আটকে যায়, তাহলে গল ব্লাডার থেকে বাইলগুলো কি রিলিজ হইতে পারবে? বের হইতে পারবে? পারবে না। গল ব্লাডারের একটা মেইন কাজ হচ্ছে বাইলটাকে সে রিজার্ভ করবে, মানে স্টোর করে রাখবে। কথা বুঝে গেছে? আর বাইল তৈরির কারখানা কোথায়? লিভার। এটা অনেকে ভুল করে, যে অনেকে বলে যে গল ব্লাডারেই বাইল ফরমেশন করে। না, বাইল ফরমেশন হবে লিভারে। বাইল তৈরির কারখানা কোথায়? লিভার। আর গোডাউন কোথায়, স্টোর কোথায় হয়? স্টোর হয় গল ব্লাডারে। এই জন্য গল ব্লাডার অপারেশন করলে কোনো সমস্যা নেই, কারখানা ঠিক আছে তো? কথা বুঝতে পারছেন? তাহলে দেখেন আমরা এখন আসে নেকের যে কন্টিনিউশন আছে, নেকের কন্টিনিউশন নাম হচ্ছে সিস্টিক ডাক্ট। নেকের কন্টিনিউশনের নাম কি? সিস্টিক ডাক্ট। নেকের কন্টিনিউশন নাম হচ্ছে সিস্টিক ডাক্ট। এই সিস্টিক ডাক্টের মধ্যে একটা ভালভ থাকে, তার নাম হচ্ছে সিস্টিক ভালভ অফ হেইস্টার থাকে, স্পাইরাল ভালভ অফ হেইস্টার। এটা স্পাইরাল ভালভ অফ হেইস্টার। কথা বুঝে গেছে? এই সিস্টিক ডাক্টের স্পাইরাল ভালভ হেইস্টারে গিয়েও স্টোন আটকে যেতে পারে। ফলে কি হইতে পারে? গল ব্লাডার থেকে বাইলগুলো বের হইতে পারে না, ফলে মিউকোসিল হয়। মিউকোসিল হইতে পারে। আর ওখানে যখন ব্যাকটেরিয়া এসে জন্মগ্রহণ করে, তখন তাকে বলে পায়োসিল। কথা বুঝে গেছে? তাহলে গল ব্লাডারের মধ্যে যদি গল স্টোন দিয়ে কি হইতে পারে? মিউকোসিলও হইতে পারে, পায়োসিলও হইতে পারে। ক্লিয়ার? এখন আসেন, এই যে গল ব্লাডারের সিস্টিক ডাক্ট আর কমন হেপাটিক ডাক্ট মিলে ফরমেশন হয় কমন বাইল ডাক্ট। গল স্টোন করে কি? কমন বাইল ডাক্টে আটকে যেতে পারে। গল স্টোন যদি কমন বাইল ডাক্টে আটকে যায়, তাহলে বাইল ড্রেন করতে পারবে? পারবে না। প্যাশেন্টের সারা শরীরে চুলকাবে, প্রচুর পরিমাণে ইচিং হবে, জেনারেলাইজ ইচিং হবে, সারা শরীর হলুদ হয়ে যাবে, একে বলে জন্ডিস। তাহলে গল স্টোন দিয়ে কি হইতে পারে? প্যাশেন্টের জন্ডিস হইতে পারে। কথা বুঝে গেছে? এখন আসেন কমন বাইল ডাক্ট, এটা ছবি আঁকি। সিবিডি কমন বাইল ডাক্ট। নিচের দিকে নেমে দেখেন, ভালো করে দেখেন, কমন বাইল ডাক্ট। এই কমন বাইল ডাক্টে স্টোন হয়েছে, তাহলে কি স্টোন হওয়ার কারণে কি হয়েছে? পেশেন্টের জন্ডিস ডেভেলপ করেছে, যেটাকে আমরা সার্জিক্যাল জন্ডিস বলি। এরপরে কমন বাইল ডাক্ট সেপারেটলি পায়ার্স দ্য ওয়াল অফ দ্য ডিউডেনামের ওয়ালকে আলাদা করে পায়ার্স করবে। আর প্যানক্রিয়াস থেকে আসে মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট। এই মেইন প্যানক্রিয়াটিক ডাক্টও আপনার হচ্ছে ওয়াল অফ দ্য ডিউডেনামকে পায়ার্স করবে। মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট পায়ার্স করে ওয়ালের ভিতরে উইদিন দ্য ওয়াল এই দুইটা ডাক্ট মিলে ফরমেশন করে অ্যাম্পুলা ভ্যাটার। এই অ্যাম্পুলা ভ্যাটার সেকেন্ড পার্ট অফ দ্য ডিউডেনামের মেজর ডিউডেনাল পেপিলাতে এসে ওপেন করে। কথা বুঝছেন? ওকে,
এই যে অ্যাম্পুলার ভ্যাটার দেখতে পাচ্ছেন এখানে, এই অ্যাম্পুলার ভ্যাটার এখানে একটা স্ফিংক্টার থাকে, তার নাম হচ্ছে স্ফিংক্টার অফ ওডি। স্ফিংক্টার অফ ওডি। তাহলে স্টোন কি করতে পারে? স্টোন আলটিমেটলি নিচের দিকে নামতে নামতে নিচের দিকে নামতে 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 এই স্ফিংক্টার অফ বডিতে আটকে যেতে পারে। স্ফিংক্টার অফ বডিতে আটকে গেলেও কি হইতে পারে? পেশেন্টের আলটিমেটলি সার্জিক্যাল জন্ডিস হইতে পারে, তাই না? এরপরে এই স্ফিংক্টার বডিতে ধাক্কা খেয়ে স্টোনটা উল্টা পথে উল্টা পথে উল্টা পথে মেইন প্যানক্রিয়াটিক ডাক্টে চলে যেতে পারে। ফলে মেইন প্যানক্রিয়াটিক ডাক্টটা অবস্ট্রাক্ট হয়ে যায়। মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট অবস্ট্রাক্ট হয়ে যায়। মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট যদি অবস্ট্রাক্ট হয়ে যায়, মেইন প্যানক্রিয়াটিক ডাক্ট যদি অবস্ট্রাক্ট হয়ে যায়, তাহলে আলটিমেটলি কি হবে? আলটিমেটলি আমাদের প্যানক্রিয়াসের যে জুসগুলো আছে, এই প্যানক্রিয়াস জুসগুলো ঠিকমতো ড্রেন করতে পারবে না, ফলে প্যানক্রিয়াটাইটিস ডেভেলপ হতে পারে। তাহলে গল স্টোনের কারণে যদি প্যানক্রিয়াটাইটিস হয়, তাকে বলি আমরা বিলিয়ারি প্যানক্রিয়াটাইটিস। তাহলে গল স্টোনের আরেকটা সাইড এফেক্ট কি? বিলিয়ারি প্যানক্রিয়াটাইটিস। বিলিয়ারি প্যানক্রিয়াটাইটিস। ক্লিয়ার? কথা বুঝে গেছে? বিলিয়ারি প্যানক্রিয়াস। তাহলে দেখেন গল আমরা আমরা অনেকগুলো পড়া পড়ে ফেলছি। আলটিমেটলি আমরা পড়তে 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 আমরা গল স্টোন দিয়ে আমরা অনেক কিছু পড়া পড়ে ফেলেছি। তাহলে প্রথমে আমরা কি পড়েছি দেখেন, আমরা প্রথমে বলেছিলাম গল ব্লাডারের ফান্ডাস। ফান্ডাসটা বলছি ইট ইজ নট কমপ্লিটলি কাভার্ড বাই পেরিটোনিয়াম। গল ব্লাডারের ফান্ডাস অ্যান্ড সাম পোর্শন অফ দ্য বডি ইজ কাভার্ড বাই পেরিটোনিয়াম। এরপর আমরা বলেছি গল ব্লাডারের ফান্ডাসের লোকেশন কোথায়? টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজ, রাইট সাইডে। আমরা আরও বলেছি ল্যাটারাল বর্ডার অফ দ্য কোস্টাল মার্জিন, আর সরি কোস্টাল মার্জিন রাইট সাইডে, কোস্টাল মার্জিন এন্ড ল্যাটারাল বর্ডার অফ দ্য রেক্টাস সাবডিভিয়াস মাসল যেখানে গিয়ে মিট করে সেখানে গল ব্লাডারের ফান্ডাসটা লোকেট হয়। আমরা আরও বলেছি গল ব্লাডারের ফান্ডাসটা ট্রান্সভাসকুলারের সাথে রিলেটেড। আরও বলেছি গল ব্লাডারের বডিটা হচ্ছে আমাদের ডিউডেনামের সাথে রিলেটেড। আবার বলেছি গল ব্লাডারের একটা নেক আছে, সেখানে একটা হার্টমান পোস্ট থাকে, নেকের কন্টিনিউশন নাম হচ্ছে সিস্টিক ডাক, ওখানে একটা স্পাইরাল ভালভ অফ হিস্টার পাওয়া যায়। আরও বলেছি যে গল ব্লাডারের ফান্ডাসে যদি স্টোন হয়, সেই স্টোনটা গল ব্লাডারের ট্রান্সভাসকুলারকে ফুটা করতে পারে, ফিস্টুলা হয়, ডুডেনামকে ফুটা করতে পারে, ফিস্টুলা হয়, আবার ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হয়। আমরা আরও বলেছি এখানে মিকোসিল হইতে পারে, বায়োসিল হইতে পারে। আরও বলেছি কমন বাইল ডাক্টে যদি স্টোন আটকে যায় তাহলে পেশেন্টের জন্ডিস হইতে পারে। আমরা আরও বলেছি যদি যদি স্পিনার অফ বডিতে ধাক্কা খেয়ে এই স্টোনটা বিলিয়ারি মেইন প্যানক্রিয়াটিক ডাক্টকে ব্লক করে দেয়, তাহলে পেশেন্টের বিলিয়ারি প্যানক্রিয়াটিসও হইতে পারে। ক্লিয়ার? কথা বুঝতে পারছেন? দিস ইজ অল অ্যাবাউট গল ব্লাডার। শেষ হয়নি, ক্যালোস ট্রায়াঙ্গেল। এখন আপনি যারা সার্জন আছেন, এখন আপনারা যখন অপারেশন করতে যাবেন, তখন আপনি এবার একটা কোশ্চেন পরীক্ষাতে আসছিল, তখন আপনাকে কি করতে হবে? আপনি ল্যাপারোস্কোপিক কোলিসিস্টমি করতে যান অথবা ওপেন কোলিসিস্টমি করতে যান, যেটাই করতে যান না কেন, আপনাকে অবশ্যই গল ব্লাডারকে ব্লাড সাপ্লাই কে দেয়? সিস্টিক আর্টারি। সিস্টিক আর্টারি হচ্ছে একটা ইন্ড আর্টারি। সিস্টিক আর্টারি ইজ দ্য ব্রাঞ্চ অফ রাইট হেপাটিক আর্টারি। কথা বুঝে গেছে? এই সিস্টিক আর্টারিটাকে লাইগেট করে আপনার হচ্ছে ডিভিশন করতে হবে, তাই না? এখন সিস্টিক আর্টারিকে আপনাকে লাইগেট করতে গিয়ে অনেকে কমন বাইল ডাক্ট লাইগেট করে দিয়ে আসে। ফলে কি হইতে পারে? কমন বাইল ডাক্ট লাইগেট করে কমন বাইলটা কেটে ফেলে আসে। ফলে কন্টিনিউয়াসলি তার অ্যাবডোমেনের ভিতরে বাইল উজিং হইতে থাকে, বাইল বের হইতে থাকে। কথা বুঝে গেছে? আর বাইল আমাদের অ্যাবডোমেনের জন্য খুবই খতরনাক একটা জিনিস। কথা বুঝে গেছে? ফলে পুরো অ্যাবডোমেনে চেঞ্জ হয়, অ্যাবডোমেনে ইনফ্লামেশন তৈরি হয়ে যায়, এই পেশেন্টটা সেপ্টিক শকে চলে যায়। ওকে, তাহলে কোনোভাবেই কমন বাইল ডাক্ট যাতে ইনজুর না হয়, সিস্টিক আর্টারির লোকেশনটা ভালো করে জানতে হয়। এই সিস্টিক আর্টারি থাকবে কোথায়? এই ক্যালোস ট্রায়াঙ্গেলে থাকবে। আর এই ক্যালোস ট্রায়াঙ্গেল কীভাবে ফর্মেশন হয় দেখেন, ক্যালোস ট্রায়াঙ্গেল কীভাবে ফর্মেশন হয়। এ হচ্ছে কমন হেপাটিক ডাক্ট, এটা হচ্ছে সিস্টিক ডাক্ট, ঠিক আছে? মিডিয়ালি থাকবে কমন হেপাটিক ডাক্ট, তারপর ল্যাটারালি নিচের দিকে থাকবে সিস্টিক ডাক্ট, ল্যাটারালি সুপিরিয়রলি থাকবে হচ্ছে আন্ডার সারফেস অফ দ্য লিভার। কথা বুঝে গেছে? তাহলে তিনটা স্ট্রাকচার দিয়ে এই ট্রায়াঙ্গেল ফর্মেশন হয়। মিডিয়ালি থাকবে হচ্ছে কমন হেপাটিক ডাক্ট, ল্যাটারালি উপরে থাকবে আন্ডার সারফেস অফ দ্য লিভার, নিচের দিকে থাকবে হচ্ছে সিস্টিক ডাক্ট। কথা বুঝে গেছে? তাহলে একটা অ্যাঙ্গেল ফর্মেশন হবে, এটাকে বলে ক্যালোস ট্রায়াঙ্গেল। ক্যালোস ট্রায়াঙ্গেলের কন্টেন্ট কি? কন্টেন্ট হচ্ছে সিস্টিক আর্টারি অ্যান্ড সিস্টিক লিম্ফ নোড অফ লান্ড। কথা বুঝছেন? এখন একটা পেশেন্ট যখন আপনার কোলিসিস্টিসের পেইন নিয়ে আসে, সে এসে বলে যে স্যার আমার ইপিগ্যাস্ট্রিক রিজনে স্যার অনেক ব্যথা, স্যার প্রচণ্ড ব্যথা, স্যার আমার একটু ডিসপেপসিয়া হয়, স্যার আমার তেল চর্বি খাবার একদমই হজম হয় না, স্যার খাইতে গেলেই স্যার আমার স্যার প্রচণ্ড পরিমাণে ডান দিকে ব্যথা হয়, স্যার বলে স্যার এই যে ডান দিকে টিপ অফ দ্য 9 কোস্টাল কার্টিলেজ বা হাত দিয়ে বলে স্যার এইখানে ব্যথা হয়। কথা বুঝছেন? আবার বলে যে স্যার আমার ইপিগ্যাস্ট্রিক রিজনে ব্যথা হয়, স্যার এই ব্যথাটা স্যার মাঝে স্যার টিপ অফ দ্য রাইট শোল্ডারে চলে যায়, স্যার এই ব্যথাটা মাঝে স্যার রাইট স্ক্যাপুলাতেও স্যার চলে যায়, স্যার আমার এই রাইট স্ক্যাপুলাতেও ব্যথা করে, আমার টিপ অফ দ্য রাইট শোল্ডারেও ব্যথা করে, স্যার আমার ইপিগ্যাস্ট্রিক রিজনে ব্যথা করে। এই যে তিনটা জায়গায় পেইন হচ্ছে, এই 3 জায়গায় পেইনের জন্য 3টা নার্ভ দেয়। কয়টা নার্ভ দেয়? তিনটা নার্ভ দেয়। এবার এই কোশ্চেনটা সিঙ্গেল বেসিস পরীক্ষাতে আসছিল। এই 3টা নার্ভ কারা? এক নাম্বার হচ্ছে ইপিগ্যাস্ট্রিমে যাবে, এটা ভ্যাগাস নার্ভের মাধ্যমে ইপিগ্যাস্ট্রিমে যাবে। সিম্প্যাথেটিক নার্ভের মাধ্যমে দ্যাট মিনস গ্রেটার স্প্লাইনিক নার্ভের মাধ্যমে এটা রাইট স্ক্যাপুলাতে যাবে, আর রাইট শোল্ডারে যাবে হচ্ছে ফ্রেনিক নার্ভের মাধ্যমে।
কথা বুঝে গেছে? এই ফ্রেনিক নার্ভটা পরীক্ষাতে কোশ্চেন আসছিল, ঠিক আছে? তাহলে কোলিসিস্টাইটিসের পেইনটা 3টা জায়গায় যেতে পারে। ইপিগ্যাস্ট্রিক রিজনে যায়, এটা ভ্যাগাস নার্ভের মাধ্যমে, টিপ অফ দ্য রাইট শোল্ডারে চলে যায়, এটা ফ্রেনিক নার্ভের মাধ্যমে, রাইট স্ক্যাপুলাতে চলে যাবে, এটা সিম্প্যাথেটিক দ্যাট মিন্স গ্রেটার স্প্রাইং নার্ভের মাধ্যমে যেতে পারবে। এটা যদি বুঝে থাকেন তাহলে আমাকে বুদ্ধি করে বলেন দেখি, একটা কোশ্চেন করি, বুদ্ধি করে বলেন দেখি, বুদ্ধি করে বলেন, গল ব্লাডারের মধ্যে কি সাবমিউকোসা কোডটা আছে কি নাই? বলবেন ভাইয়া অ্যাবডোমেন 1 পড়ছি, ভাইয়া বলছিলেন নাই, তার মানে নাই। বলেছিলাম মনে আছে যে 6টা স্ট্রাকচারের মধ্যে সাবমিউকোসা কোড পাওয়া যায় না। 1 নাম্বার গল ব্লাডার কমন বাইল ডাক্ট, 2 নাম্বার ইউরিনারি ব্লাডার ইউরেটার, 3 নাম্বার ইউটেরাস ইউটেরাইন টিউব। এই 6টা জায়গায় সাবমিউকোসা কোড নাই। এখন কি হয়েছে জানেন? একটা পেশেন্টের কোলিসিস্টাইটিস হয়েছে। আচ্ছা কোলিসিস্টাইটিস হোক বা যাই হোক, একটা পেশেন্টের আপনার হচ্ছে একটা পেশেন্টের হঠাৎ করে সিস্টিক আর্টারি, একটা ইন আর্টারি বলেছি, এখন সিস্টিক আর্টারিটা ব্লক হয়ে গেছে। সিস্টিক আর্টারি কালে ভদ্রে কখনোই ব্লক হয় না, বাট হইতে পারে। যদি সিস্টিক আর্টারি ব্লক হয়ে যায় তাহলে গলব্লাডার ব্লাড সাপ্লাই পাবে ইন আর্টারি? তাহলে পাবে না। তাহলে গলব্লাডারটা কি হতে পারে? পারফোরেশন হয়ে যেতে পারে, ইস্কেমিক হয়ে নেক্রোস হয়ে পারফোরেশন হতে পারে। কোশ্চেন হচ্ছে এটা কি সত্যি সত্যি হইতে পারে? অ্যান্সার হচ্ছে না, হয় না। সিস্টিক আর্টারি ব্লক হয়ে গেলেও গলব্লাডার ইস্কেমিক হয় না, ব্লাড সাপ্লাই কমে না। কোশ্চেন হচ্ছে কেন কেন কেন? অ্যান্সার হচ্ছে গলব্লাডার থাকে কোথায়? গলব্লাডার ফোসাতে থাকে। গলব্লাডারের ফোসা কোথায় থাকে? লিভারে। লিভার হচ্ছে একটা হাইলি ভাস্কুলার অর্গান। গলব্লাডারের সিস্টিক আর্টারি যদি ব্লকও হয়ে যায় তারপরেও গলব্লাডার তার ব্লাড সাপ্লাই পাবে লিভারের বেড থেকে। তাহলে গলব্লাডারের ব্লাড সাপ্লাই কয় জায়গা থেকে আসে? 2 জায়গা থেকে আসে। একটা সিস্টিক আর্টারির মাধ্যমে আসে, আর এটা হচ্ছে লিভারের বেডের মাধ্যমে আসে। ক্লিয়ার? চলেন এখন আমরা প্রসিড করি, প্যানক্রিয়াসে চলে যাই। চলেন এখন আমরা আমাদের পরবর্তী টপিক যেটা আছে প্যানক্রিয়াস, এই প্যানক্রিয়াসটা আমরা পড়ি। দেখেন প্যানক্রিয়াস, একটা ছবি আঁকি আগে প্যানক্রিয়াসে। দিস ইজ দ্য প্যানক্রিয়াস। ওকে, এই হচ্ছে প্যানক্রিয়াস। এটা হচ্ছে প্যানক্রিয়াস ডেভেলপ করে কোত্থেকে? প্যানক্রিয়াটিক বার্ড থেকে ডেভেলপ করে। হ্যাঁ, প্যানক্রিয়াটিক বার্ড থেকে ডেভেলপ করে, ঠিক আছে? একটা হচ্ছে ডি ফর ডরসাল প্যানক্রিয়াটিক বার্ড, আর একটা হচ্ছে ভি ফর প্যানক্রিয়াটিক বার্ড। এটা হচ্ছে প্যানক্রিয়াসের আপার হেড, লোয়ার হেড, আনসিনেট প্রসেস। এটা হচ্ছে নেক, এটা হচ্ছে বডি, আর এই যে এটা হচ্ছে টেইল। টেইলটা কোথায় থাকে? টেইলটা হচ্ছে স্প্লিনে থাকে, স্প্লিনে থাকে, ঠিক আছে? একটা লিগামেন্ট দিয়ে থাকে, তার নাম হচ্ছে লিনোরেনাল লিগামেন্ট। ওকে, এখন আসেন ডরসাল, পুরো প্যানক্রিয়াসের ডরসাল, ডি আগে না ভি আগে? অ্যালফাবেটিক্যালি ডি আগে। সো প্যানক্রিয়াসের পুরো আপার পোর্শন ডি ফর ডরসাল প্যানক্রিয়াটিক বার্ড থেকে ডেভেলপ করে। তাহলে আপার পোর্শন কোনটা? আপার হেড, নেক, বডি, টেইল। এটা পুরোটাই কোত্থেকে ডেভেলপ করবে? ডেভেলপ করবে হচ্ছে ডরসাল প্যানক্রিয়াটিক বার্ড থেকে ডেভেলপ করে। আর ভেন্ট্রাল প্যানক্রিয়াটিক বার্ড থেকে লোয়ার পোর্শন অফ দ্য হেড, আনসিনেট প্রসেস, এটা ডেভেলপ করে। ক্লিয়ার? কথা বুঝছেন? এখন আসেন হেড অফ দ্য প্যানক্রিয়াসের পোস্টেরিয়র রিলেশন। এটা পরীক্ষাতে খুব বেশি আসে। হেড অফ দ্য প্যানক্রিয়াসের পোস্টেরিয়র রিলেশনটা এখন আমরা ছবি দেখি। দেখেন হেড অফ দ্য প্যানক্রিয়াসের ঠিক পিছনেই, হেড অফ দ্য প্যানক্রিয়াসের ঠিক পিছনেই, হেড অফ দ্য প্যানক্রিয়াসের ঠিক পিছনেই থাকবে হচ্ছে কমন বাইল ডাক্ট। তার ঠিক পিছনেই থাকে হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা থাকে। আর পোর্টাল ভেইন কোথায় থাকে? পোর্টাল ভেইন নেক অফ দ্য প্যানক্রিয়াসের পিছনে থাকে। আর সামনে কি থাকবে? সামনে থাকবে হচ্ছে সুপিরিয়র মেজেন্ট্রিক, আনসিনেট প্রসেসের সামনে থাকবে সুপিরিয়র মেজেন্ট্রিক ভেসেল। আর বডির যা সুপিরিয়র বর্ডার বরাবর থাকে, বডির 3টা বর্ডার, সুপিরিয়র বর্ডার, অ্যান্টিরিয়র বর্ডার, ইনফেরিয়র বর্ডার, তাই তো? সুপিরিয়র বর্ডার বরাবর থাকে হচ্ছে স্প্লিনিং আর্টারি, আর অ্যান্টিরিয়র বর্ডার বরাবর থাকে হচ্ছে ট্রান্সভার্স মেসোক্লোন, আর ইনফেরিয়র বর্ডার বরাবর থাকবে হচ্ছে সুপিরিয়র মেজেন্ট্রিক ভেসেলস। আর টেইলটা কোথায় থাকে? টেইলটা পুরোটাই থাকবে হচ্ছে স্প্লিনের হাই লেভেলের ভিতরে থাকবে। কোন লিগামেন্ট দিয়ে কভার করা থাকে? লিনোরেনাল লিগামেন্ট দিয়ে কভার করা থাকে। ক্লিয়ার? কথা বুঝতে পারছেন? তাহলে যদি পরীক্ষায় কোশ্চেন আসে হেড অফ দ্য প্যানক্রিয়াসের পোস্টেরিয়র রিলেশন কি? হেড অফ দ্য প্যানক্রিয়াসের পোস্টেরিয়র রিলেশন এক নাম্বার হচ্ছে কমন বাইল ডাক্ট, আর তার ঠিক পিছনে হচ্ছে আমার নাম ইনফেরিয়র ভেনা কাভা, আর এই হচ্ছে আমার 2টা হাত। একটা হচ্ছে এই 2টা হাতের নাম হচ্ছে রেনাল ভেইন। এটা হচ্ছে রাইট রেনাল ভেইন, এটা হচ্ছে লেফট রেনাল ভেইন। আর আমার নাম কি? আমার নাম হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা। তাহলে হেড অফ দ্য প্যানক্রিয়াসের পোস্টেরিয়র রিলেশন 1 নাম্বার হচ্ছে কমন বাইল ডাক্ট, 2 নাম্বার হচ্ছে ইনফেরিয়র ভেনা কাভা আমি, আর 3 নাম্বার হচ্ছে টার্মিনাল পোর্শন অফ দ্য বোথ রেনাল ভেইন। ক্লিয়ার? হেড অফ দ্য প্যানক্রিয়াস। এখন হেড অফ দ্য প্যানক্রিয়াসে কার্সিনোমা হয়। হেড অফ দ্য প্যানক্রিয়াসে যদি কার্সিনোমা হয় তখন হেডটা আলটিমেটলি বড় হয়। হেডটা যদি বড় হয়, হেডের আশপাশে যা আছে সবগুলো কি হবে? কম্প্রেসড হবে। যদি কমন বাইল ডাক্ট কম্প্রেসড হয় তাহলে পেশেন্টের জন্ডিস হবে। যদি পোর্টাল ভেইন কম্প্রেসড হয় পেশেন্টের অ্যাসাইটিস হবে। যদি এই পাইলোরিক পার্ট অফ দ্য স্টোমাক যদি কম্প্রেস হয় তাহলে পেশেন্টের গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন পাওয়া যাবে। কথা বলতে গেছে? তাহলে হেড অফ দ্য প্যানক্রিয়াসে যদি কার্সিনোমা হয় তাহলে এই পেশেন্টের কী হইতে পারে?
অ্যাসাইটিস হইতে পারে পোর্টাল ভেন অবস্ট্রাকশনের কারণে, জন্ডিস হইতে পারে কমন বাইল ডাক্ট অবস্ট্রাকশনের কারণে, এরপরে তার গ্যাস্ট্রিক আউটলেট অবস্ট্রাকশন অথবা ইন্টেস্টিনাল অবস্ট্রাকশন হইতে পারে। কেন? কারণ এই পাইলোডিক পার্ট অফ দ্য স্টোমাক আর ফার্স্ট পার্ট অফ দ্য ডিউডিনাম এগুলো কম্প্রেসড হয়। ক্লিয়ার? কথা বুঝে গেছে? তারপরে আসেন প্যানক্রিয়াসের ব্লাড সাপ্লাই আমরা পড়ে ফেলছি। প্যানক্রিয়াসের ব্লাড সাপ্লাই আমরা পড়ে ফেলেছি। প্যানক্রিয়াসের ব্লাড সাপ্লাইটা পরীক্ষাতে সরাসরি রেসিডেন্সি পরীক্ষাতে এসেছিল। এখন আসেন স্প্লিন। ছবির দিকে খেয়াল করেন, স্প্লিন হচ্ছে একটা হেমোলিভ অর্গান, খুব ভালো করে খেয়াল করেন। স্প্লিন হচ্ছে একটা হেমোলিভ অর্গান। হেমোলিভ এই শব্দ দিয়ে স্প্লিনটা পড়া শেষ হয়। হেমো মানে হচ্ছে ব্লাড আর লিভ মানে হচ্ছে ইমিউনিটি। তাহলে স্প্লিনের কাজ হচ্ছে ব্লাড তৈরি করা, ব্লাডটাকে ফিল্টার করা, আর লিভ মানে ইমিউনিটি, বডিতে ইমিউনিটি দিবে। তাহলে স্প্লিনের মেইন ফাংশন কি? ব্লাড রিলেটেড দুইটা, ব্লাড তৈরি করা, পরবর্তীতে ব্লাড ফিল্টার করা, আর একটা হচ্ছে লিভ, দ্যাট মিনস ইমিউনিটি। এই যে দুইটা ফাংশন আছে, এই দুইটা ফাংশনের উপর বেস করে স্প্লিনের প্যানকামকে আমরা দুই ভাগে ভাগ করি, একটা হচ্ছে রেড পাল্প আর একটা হচ্ছে হোয়াইট পাল্প। স্প্লিন যে স্ট্রাকচারের মাধ্যমে আমাদের বডিতে ব্লাডটা ফিল্টার করে তাকে বলি রেড পাল্প, আর যে স্ট্রাকচারের মাধ্যমে আমাদের বডিতে ইমিউনিটি দিবে তাকে বলি আমরা হোয়াইট পাল্প। কথা বুঝছেন? ওকে, এখন আসেন প্রথমে আমরা হোয়াইট পাল্পটা পড়ি। দেখেন, হোয়াইট পাল্প অফ দি স্প্লিন, হোয়াইট পাল্প অফ দি স্প্লিন, হোয়াইট পাল্প অফ দি স্প্লিন হচ্ছে 25% কম থাকবে। পুরো স্প্লিনের প্যানকাইমার 25% কম হচ্ছে হোয়াইট পাল্প। এই হোয়াইট পাল্প হচ্ছে একটা লিম্ফেটিক শীথ। এই লিম্ফেটিক শীথের সেন্ট্রালি থাকবে একটা সেন্ট্রাল আর্টেরিওল, তাকে কভার করে ডট 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 থাকবে হচ্ছে টি লিম্ফোসাইট, তাকে কভার করে বড় 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 থাকবে হচ্ছে বি লিম্ফোসাইট, তাকে কভার করে এই যে পাতা 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 পাতা, এই যে পাতা 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 থাকবে হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। কথা বুঝে গেছে? তাহলে হোয়াইট পাল্প ইজ নাথিং বাট ইট ইজ লতা পাতা লতা পাতা লতা পাতা। কিরকম লতা পাতা? মাঝখানে সেন্ট্রাল আর্টেরিওল, কভার করে ডট 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 টি লিম্ফোসাইট, কভার করে বড় বড় বি লিম্ফোসাইট, কভার করে পাতা পাতা অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। কথা বুঝে গেছে? এটাই পরীক্ষার কোশ্চেন যে হোয়াইট পাল্প কি ফরমেশন হয়। এখন আসে রেড পাল্প। রেড পাল্প ফরমেশন হয় দুইটা স্ট্রাকচারের মাধ্যমে, একটা হচ্ছে স্প্লিনের সাইনাস আর একটা হচ্ছে স্প্লিনের কর্ড। এই দুইটা জিনিস দিয়ে ফরমেশন হয়। ছবি দেখেন, আমরা ছবি আঁকি। এই আমার সাথে সাথে একটু ছবিও আঁকবেন আপনারা। কথা বুঝছেন? ছবি আঁকবেন, ছবি দেখবেন। কোশ্চেন হচ্ছে কেন ছবি আঁকবেন, কেন ছবি দেখবেন? কারণ ছবি কথা বলে। পরীক্ষার হলে গেলে দেখবেন আপনার ছবি কথা বলে কিনা। যদি আপনার ছবি কথা বলে তাহলে আপনি পাস। কথা বুঝে গেছে? ছবি তো আঁকতে পারবেন না ওখানে, কিন্তু ছবি মনের মধ্যে গেঁথে থাকবে। ওকে, এই জন্য বেশি বেশি ছবি আঁকবেন, ছবি দেখবেন। এখন আসেন, এই হচ্ছে স্প্লিনের সাইনাস। এর মধ্যে কি থাকে? স্প্লিনের কর্ড থাকে। এর নাম হচ্ছে স্প্লিনিক কর্ড অফ বিলডুথ। এটা হচ্ছে সাইনাস। সাইনাসের মধ্যে অনেক ছিদ্র থাকে, অনেক সাইনাসের বলে কি থাকবে? অনেক ছিদ্র থাকে, তাই না? ছিদ্র থাকে। এখন আসেন, সাইনাসের মধ্যে একটা সেল থাকে, তার নাম হচ্ছে স্টেভ সেল। কোন সেল? স্টেভ সেল। এই স্টেভ সেলের কাজ কি? এই ছিদ্রগুলো ছোট করা, বড় করা, ছোট করা, বড় করা। কথা বুঝে গেছে? আর কর্ডের মধ্যে থাকে ম্যাক্রোফেজ। স্প্লিনিক কর্ড অফ বিলডুথে থাকে ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজের কাজ হচ্ছে এই সাইনাসের ভিতরে যত ধরনের ব্লাড আসবে, এই ব্লাডের মধ্যে যে ধরনের যদি কোনো ডিফেক্টিভ সেল থাকে, সেলুলার ডিব্রিজ থাকে, আনওয়ান্টেড সেল থাকে, বড় সেল থাকে, এগুলোকে সে ইনগাল্প করবে, খেয়ে ফেলবে। কথা বলতে গেছে, এগুলোকে সে কি করবে? সে খেয়ে ফেলবে। ফলে পরিশুদ্ধ একটা ব্লাড আমাদের শরীরে চলে আসে। পরীক্ষার কোশ্চেন আসে যে স্টেপ সেলের ফাংশন কি? পরীক্ষার কোশ্চেন আসে স্প্লিনের কোন সেলের মাধ্যমে সেল ডিস্ট্রয় হয়? আনসার হচ্ছে ম্যাক্রোফেজ। ক্লিয়ার? দেখেন স্প্লিনের সারফেস দেখেন, এটা হচ্ছে গ্যাস্ট্রিক সারফেস। এই যে এটা হলো গ্যাস্ট্রিক সারফেস, তারপরে হচ্ছে রেনাল সারফেস, আর এটা হচ্ছে কোলিক সারফেস। সুপ্রারেনাল সারফেসও আছে, যেখানে রেনাল সেখানে সুপ্রারেনালও আছে। ওকে, গ্যাস্ট্রোস্প্লিনিক লিগামেন্ট, লিনোডেনাল লিগামেন্ট। এই লিনোডেনাল লিগামেন্টের কন্টেন্ট বেশি আসে পরীক্ষায়, খুবই বেশি পরিমাণে আসে। রেসিডেন্সিতেও আসে, এফসিপিএস পার্ট 1 আসে। লিনোডেনাল লিগামেন্টের কন্টেন্ট কি? কন্টেন্ট স্প্লিনিক ভেসেলসের নাম, লিম্ফেটিক্স অ্যান্ড টেল অফ দ্য প্যানক্রিয়াস। এই টেল অফ দ্য প্যানক্রিয়াস আমরা ভুলে যাই। এই জন্য এখন আসেন, স্প্লিনের সিঙ্গেল বেস্ট কোশ্চেন কি আসতে পারে? ডিউরিং সার্জারির জন্য, ডিউরিং পারফরিং অফ দ্য স্প্লিনেক্টমি কোন স্ট্রাকচার প্রিজার্ভ করতে হয়? অ্যান্সার হচ্ছে টেল অফ দ্য প্যানক্রিয়াস। কথা বুঝে গেছে? এখন আপনারা অনেক সময় অনেক পেশেন্ট দেখেছেন যে কোনো একটা পেশেন্ট যদি স্প্লিনোমেগালি নিয়ে, থ্যালাসেমিয়ার একটা পেশেন্ট যদি স্প্লিনোমেগালি নিয়ে আসে, আপনি কি করেন? আপনি দেখেন যে এই স্প্লিনোমেগালিটা টুয়ার্ডস দ্য রাইট ফোসা বরাবর গেছে কিনা, এটা খেয়াল করেন। কোশ্চেন হচ্ছে স্প্লিনোমেগালি, স্প্লিন বড় হলে সেটা লেফট আইলেক ফোসা বরাবর না গিয়ে, লেফট সাইডে স্প্লিন থাকে, এটা লেফট আইলেক ফোসা বরাবর না গিয়ে এটা রাইট আইলেক ফোসাতে কেন যায়? এটা হলো কোশ্চেন। কথা বুঝে গেছে? আপনি যখন পালপেশন করেন দেখেন রাইট আইলেক ফোসা বরাবর পাওয়া যাচ্ছে এবং বর্ডার নচ পাওয়া যায়, তাই না? লং অ্যাক্সিস বরাবর নচটা ফিল হয়, তখন দেখে আমরা বুঝি এটা স্প্লিন, এটা হচ্ছে স্প্লিনোমেগালি হয়েছে। তাহলে স্প্লিনোমেগালি হলে স্প্লিনটা রাইট আইলেক ফোসা বরাবর কেন যায়? ডিউ টু একটা লিগামেন্টের নাম হচ্ছে ফেরিনিকোকোলিক লিগামেন্ট। লিগামেন্টের নাম কি? ফেরিনিকোকোলিক লিগামেন্ট। ওকে, দেখেন এটা হচ্ছে হিউম্যান বডি, ঠিক আছে? এই হচ্ছে কোস্টাল মার্জিন, এইখানে থাকে হচ্ছে স্প্লিন, তাই না? যেখানে থাকে স্প্লিন। ওকে, এই হলো আম্বলিকাস। তো স্প্লিনটা যদি বড় হয় সেটা কোন দিকে যায়? এই রাইট আইলেক ফোসা বরাবর যায়।
রাইট এলে ফোসা বরাবর যায়, তাই না? এটা ডাউনওয়ার্ডস যায় না কেন? ডিউ টু এখানে একটা লিগামেন্ট থাকে, এটার নাম হচ্ছে কি ফ্রেনিকোকোলিক লিগামেন্ট। এই ফ্রেনিকোকোলিক মানে কি? ফ্রেনিক ডায়াফ্রাম থেকে একটা পোরশন আসছে, কোলিক মানে লেফট কোলিক যে ফ্লেক্সার আছে এখানে এসে শেষ হচ্ছে, এই জন্য নাম হচ্ছে ফ্রেনিকোকোলিক লিগামেন্ট। এই ফ্রেনিকোকোলিক লিগামেন্টের কারণে এটা স্লাইডিং হয়ে রাইট আইলেক ফোসা বরাবর চলে যায়। যদি কখনো ফ্রেনিকোকোলিক লিগামেন্টের অ্যাবসেন্স থাকে অথবা ফ্রেনিকোকোলিক লিগামেন্ট ছিঁড়ে যায়, তখন স্প্লিনোমেগালি হলে সেটা লেফট আইলেক ফোসা বরাবর চলে যাবে। ক্লিয়ার? কথা বুঝতে পারছেন? তাহলে এই হচ্ছে আমাদের অল অ্যাবাউট স্প্লিনের কিছু ক্লিনিক্যাল সার্জারিতে আছে, বেরি ল্যাব থেকে আমরা আলাদা করে পড়াবো তখন। হ্যাঁ, এখন আসেন সুপ্রারেনাল গ্ল্যান্ড। এটা আমরা পড়বো, আমার সাথে ছবি আঁকেন আগে। হ্যাঁ, সুপ্রারেনাল গ্ল্যান্ড প্রথম হচ্ছে রিলেশন, 2 নম্বর হচ্ছে ব্লাড সাপ্লাই, 3 নম্বর হচ্ছে ডেভেলপমেন্ট। এই তিনটার জায়গা থেকে পরীক্ষাতে কোশ্চেন আসে সুপ্রারেনাল গ্ল্যান্ডে। সুপ্রারেনাল গ্ল্যান্ড হচ্ছে কিডনির উপরে ছোট্ট ছোট দুইটা অর্গান। ছোট হলেও কি হবে, এদের কাজ হচ্ছে অপরিসীম। ঠিক আছে, এখন আসেন সুপ্রারেনাল গ্ল্যান্ড দুইটা, একটা হচ্ছে রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড, লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড। প্রথমে আসেন রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড দেখতে কিসের মতো? পিরামিডের মতো। রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ড দেখতে কিসের মতো? পিরামিডের মতো। কিসের মতো? পিরামিডের মতো। এটার অ্যান্টেরিয়র রিলেশন হচ্ছে, এটা হলো ইনফিরিয়র ভেনা কাভা, আর বাকি পুরো অংশটুকু হচ্ছে লিভার। কথা বুঝে গেছে? ছবি দেখি আমরা, দেখেন রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ডের একদম মোস্ট মিডিলি হচ্ছে ইনফিরিয়র ভেনা কাভা, আর ল্যাটারালি কি? ল্যাটারালি হচ্ছে লিভার। এটা সিঙ্গেল বেস্ট কোশ্চেন, এটা এফসিবিএস পরীক্ষাতে আসে। ওকে, এবার আসেন লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড দেখতে কিসের মতো? দেখতে হচ্ছে ক্রিসেন্টিক শেপ। লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ড দেখতে কিসের মতো? ক্রিসেন্টিক শেপ। উপরে হচ্ছে স্টোমাক, তারপরে হচ্ছে উপরে হচ্ছে স্প্লিন, তারপরে হচ্ছে স্টোমাক, তারপর হচ্ছে পি ফর প্যানক্রিয়াস, এসএসপি, স্প্লিন, স্টোমাক, প্যানক্রিয়াস। ঠিক আছে, এখানে একটা টর্সাস স্প্লিনিং আর্টারি থাকে, আর এখানে থাকে হচ্ছে লেফট সুপ্রারেনাল ভেন। তাহলে লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ডের অ্যান্টিরিলেশন এসএসপি, স্প্লিন, স্টোমাক, প্যানক্রিয়াস, আর দুইটা ভেসেল থাকে, একটা স্প্লিনিং আর্টারি, এটা হচ্ছে লেফট সুপ্রারেনাল ভেন। শেষ। ক্লিয়ার? আর পোস্টিরিয়র রিলেশন কি? করেসপন্ডিং ক্রাস অফ দ্য ডায়াফ্রাম। রাইট সুপ্রারেনাল গ্ল্যান্ডের পোস্টিরিয়র রিলেশন কি? রাইট ক্রাস। লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ডের পোস্টিরিয়র রিলেশন কি? লেফট ক্রাস। ছবি দেখি লেফট সুপ্রারেনাল গ্ল্যান্ডের, দেখেন উপরে হচ্ছে স্প্লিন, তারপরে স্টোমাক, এরপর হচ্ছে প্যানক্রিয়াস। ঠিক আছে, ব্লাড সাপ্লাই কি? এই সুপ্রারেনাল গ্ল্যান্ড তিনটা স্ট্রাকচার দিয়ে সাপ্লাই পায়, তিনটা আর্টারি দিয়ে সাপ্লাই পায়, একটা, দুইটা, তিনটা। কথা বুঝে গেছে? ওকে, মিডিল, সুপিরিয়র, ইনফিরিয়র। ঠিক আছে, দেখেন ছবি দেখে, এখানে দেখি তাহলে হবে, অন্য কালিটা নিয়ে তাহলে হবে। দেখেন এ হচ্ছে সুপিরিয়র সুপ্রারেনাল আর্টারি, মিডিল সুপ্রারেনাল আর্টারি, ইনফিরিয়র সুপ্রারেনাল আর্টারি। সুপিরিয়র সুপ্রারেনাল আর্টারি কার ব্রাঞ্চ? এটা হচ্ছে ইনফিরিয়র ফিটিং আর্টারি ব্রাঞ্চ। মিডিলটা ডিরেক্ট ব্রাঞ্চ অফ দ্য অ্যাবডোমিনাল আর্টারি, ইনফিরিয়রটা কার ব্রাঞ্চ? রেনাল আর্টারি ব্রাঞ্চ। তাহলে দেখেন, তাহলে সুপিরিয়র সুপ্রারেনাল আর্টারি ইজ দ্য ব্রাঞ্চ অফ ইনফিরিয়র ফিটিং আর্টারি, মিডিল সুপ্রারেনাল আর্টারি ইজ দ্য ব্রাঞ্চ অফ অ্যাবডোমিনাল আর্টারি, ইনফিরিয়র সুপ্রারেনাল আর্টারি ইজ দ্য ব্রাঞ্চ অফ রেনাল আর্টারি। তাহলে তিনটা আর্টারি সাপ্লাই দিচ্ছে। কথা বুঝে গেছে? তিনটা আর্টারি কেন সাপ্লাই দিবে না? অ্যাড্রেনালিন নিউক্লিয়েশন হচ্ছে, নর অ্যাড্রেনালিন সিক্রেশন হচ্ছে, তারপর হচ্ছে আমাদের এখান থেকে অ্যালডোস্টেরন, কর্টিসল, অ্যান্ড্রোজেন, কন্টিনিউয়াসলি 5টা বড় বড় লাইফ সেভিং হরমোন সহ বড় বড় হরমোনগুলো এখান থেকে রিলিজ হচ্ছে, কন্টিনিউয়াসলি কাজ করছে। এই জন্য কন্টিনিউয়াসলি সিক্রেশন হচ্ছে, ব্লাড সাপ্লাই বেশি। তাহলে আর্টারি সাপ্লাই কয়টা? তিনটা আর্টারি সাপ্লাই দেয়। আর ভেনাস ড্রেনেজ কয়টা? তিনটা না একটা? একটা। রাইট সুপ্রারেনাল ভেইন কোথায় ড্রেন করে? ইনফিরিয়র ভেনা কাভা ড্রেন করে। লেফট সুপ্রারেনাল ভেইন মনে আছে? লেফট সুপ্রারেনাল ভেইন কোথায় ড্রেন করছে? লেফট রেনাল ভেইনে ড্রেন করে। ক্লিয়ার? এখন আসেন ডেভেলপমেন্ট। পুরো সুপ্রারেনাল গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট, একটা হচ্ছে আউটার কর্টেক্স, ইনার মেডুলা, তাই না? আউটার কর্টেক্সগুলো ডেভেলপ করে হচ্ছে মেসোডাম থেকে, আর ইনার মেডুলা ডেভেলপ করে নিউরাল ক্রেস্ট থেকে। যদিও আর যে সমস্ত অর্গানের মেডুলা আছে তাদের মেডুলাগুলো এন্ডোডাম থেকে ডেভেলপ করার কথা, বাট সুপ্রারেনাল গ্ল্যান্ডের মেডুলা ডেভেলপ করে নিউরাল ক্রেস্ট থেকে। ব্যতিক্রম, এটা পরীক্ষাতে আসে। তাহলে ডেভেলপমেন্টে ব্যতিক্রম আছে। কি ব্যতিক্রম? কর্টেক্সে কোনো ব্যতিক্রম নাই, কর্টেক্স মেসোডাম থেকে অরিজিন করছে। বাট মেডুলা, যে সমস্ত অর্গানের মেডুলা আছে তাদের মেডুলাগুলো সাধারণত এন্ডোডাম থেকে ডেভেলপ করে, বাট সুপ্রারেনাল গ্ল্যান্ডের মেডুলা ডেভেলপ করা হচ্ছে নিউরাল ক্রেস্ট থেকে। ওকে, এখন আসেন শীটটা দাগে। পেজ নাম্বার 43 তে চলে আসি। পেজ নাম্বার 43 লিভার কিচ্ছু বাদ দিয়ে নেই, একবারের জন্য হইলেও পড়েন, তারপরে ইনফিনিটি স্টারগুলো আমি বলে দিই। এই যে অ্যানাটমিক্যাল লোবটা পড়ে ফেলবেন, আর উপরে হেডলাইনটা অল্প পড়া আছে, একবার হলেও পড়বেন।
ফিজিওলজিক্যাল লোব এগুলো পড়বেন, লিগামেন্টস অফ দ্য লিভার ডাবল স্টার দেন, বিআরডি অফ দ্য লিভার ডাবল স্টার দেন, তারপর হচ্ছে রাইট ল্যাটারাল সারফেসে ডাবল স্টার দেন, ঠিক আছে। মাইক্রোস্কোপিক অর্গানাইজেশন ইনফিনিটি স্টার দিবেন, স্পেস অফ ডিসি স্পেস অফ মল একটা করে স্টার দেন, হেপাটিক সেগমেন্ট ইনফিনিটি স্টার দিবেন, ক্লিনিক্যাল ইম্পর্টেন্সগুলো পড়ে ফেলবেন। তারপর আসেন পেজ নাম্বার 49-50 নাম্বার পেজটা ইনফিনিটি স্টার দিবেন। গল ব্লাডারে চলে আসি, গল ব্লাডারে ইনফিনিটি স্টার কিচ্ছু বাদ দিবেন না, যা আছে তাই পড়বেন। কমন বাইল ডাক্ট, রিলেশন, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, ফোর্থ পার্ট, এগুলো সবগুলো পড়বেন একবারের জন্য হইলো। প্যানক্রিয়াস শিটে যা আছে তাই পড়ে ফেলবেন, কথা বুঝছেন। তারপরে আসি আমরা স্প্লিন, স্প্লিন শিটে যা আছে এটাকে সবার আগে পড়বেন, কোনো বাদ দেওয়ার কিছু নেই, সব পড়বেন। সুপ্রানল গ্ল্যান্ড যতটুকু ডিসকাশন করা হয়েছে শিটে যা আছে এটা পড়বেন, এগুলো সামারি করা ডিসকাশন আছে, এই জন্য সব কিছু বাদ দেওয়ার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। এই 5টা যে অর্গান প্রবলেম, এই 5টা থেকে 2 থেকে 3টা অর্গান আমাদের পরীক্ষাতে আসবে, হয় এমসিকিউ হিসেবে আসবে নতুবা সিঙ্গেল বেস্ট হিসেবে আসবে। ওকে ডিয়ার ডক্টর, এখন আমাদের টপিক হচ্ছে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল। আমরা পুরো অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালটা এখন পড়বো। অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল থেকে প্রচুর পরিমাণে পরীক্ষাতে কোশ্চেন আসে, সার্জনদের তো মাস্ট এখান থেকে কোশ্চেন থাকবে, এই কারণেই থাকবে কারণ অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের মধ্যে আপনি যখন অপারেশন করতে যাবেন অনেকগুলো স্টিচ দিবেন, কোথায় স্টিচ দিলে স্টিচ থাকবে, কোথায় স্টিচ দিলে স্টিচ থাকবে না, কোন ভেসেল ইনজুর্ড হবে, সেই ভেসেলটা কী হইতে পারে, এগুলো সব কোশ্চেন পরীক্ষাতে আসে এই অ্যাবডোমিনাল ওয়াল থেকে। এখন আসেন এই যে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, অ্যাবডোমিনাল ওয়ালের একটা আছে অ্যান্টেরিয়র, একটা হচ্ছে পোস্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল, তাই না? আমরা অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালটা পড়বো। এই অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের মধ্যে কী কী লেয়ার আছে এটা আমরা আগে প্রথমে দেখি। দেখেন অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের লেয়ার হচ্ছে 8টা। কয়টা লেয়ার? 8টা। আসেন আমরা লিখি। অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল 8টা লেয়ার হচ্ছে, 1 নাম্বার স্কিন, তারপর হচ্ছে সুপারফিশিয়াল ফাসা, এরপরে হচ্ছে এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক, ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, ফাসা ট্রান্সভার্সালিস, এক্সট্রা পেরিটোনিয়াল ফ্যাট অর টিস্যু, 3 নাম্বার হচ্ছে প্যারাইটাল পেরিটোনিয়াম। ওকে, 1 2 3 4 5 6 7 8। ক্লিয়ার? কথা বুঝে গেছে? দেখেন তো এই স্ট্রাকচারটা চিনেন কিনা ভালো করে খেয়াল করে দেখেন। দিস দ্য আম্বলিকাস। আপনার মন চেয়েছে, আপনি মনে করেন যে মন চেয়েছে একটা পেশেন্ট রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট নিয়ে আসে, পারফোরেশনের ফিচার আছে, আপনি করেন কি একদম এক্সটেন্ডেড ল্যাপারোটমি করেন। এক্সটেন্ডেড ল্যাপারোটমি কি? বিগ সার্জন বিগ ইনসিশন, একদম জিওফাইড প্রসেস থেকে সিম্পাইসিস পিবিস পর্যন্ত এক টানে আপনি একদম জিওফাইড প্রসেস থেকে শুরু করে এক টানে একদম সিম্পাইসিস পিবিস পর্যন্ত এক টানে একটা ইনসিশন দিয়ে দেন, দিয়ে পুরো অ্যাবডোমেন ওপেন করে আপনি দেখেন যে কোথায় আপনার পারফোরেশন হয়েছে, কোথায় ছিঁড়ে গেছে, সেগুলো আপনি রিপেয়ার করেন। এই যে মিডলাইন বরাবর আপনি ইনসিশন দিচ্ছেন, এই মিডলাইন বরাবর ইনসিশন দিতে গিয়ে কয়টা স্ট্রাকচার কাটা যাবে, এটা পরীক্ষার কোশ্চেন। আবার আপনি যখন সাবকোস্টাল ইনসিশন দিবেন, ককার্স ইনসিশন, তখন কয়টা লেয়ার কাটা যাবে। আপনি যদি ট্রান্সভার্স ফেনেস্ট্রাল ইনসিশন দেন তাহলে কয়টা লেয়ার কাটা যাবে। আপনি যদি গ্রিডার ইনসিশন দেন তাহলে আপনার হচ্ছে কয়টা লেয়ার কাটা যাবে। এগুলো হচ্ছে পরীক্ষার কোশ্চেন। এটা তো সরি, এটা লেন্স ইনসিশন হয়েছে। যদি আপনি গ্রিডার ইনসিশন দেন তাহলে আপনার কয়টা লেয়ার কাটা যাবে। আমার কথা বুঝতে পারছেন? এগুলো হচ্ছে পরীক্ষার কোশ্চেন। ওকে, তো বাকিগুলো এখনো পরীক্ষাতে আসে নাই, পরীক্ষাতে ফেনেস্টাল এটা গাইড নিতে আসছে, আর মিডলাইন কোশ্চেনটা বারবার করে এটা সার্জারিতে আসতেছে। এখন আমরা দেখবো মিডলাইনে কয়টা লেয়ার কাটা যায়। ঠিক আছে, এখন মিডলাইন বরাবর কয়টা লেয়ার থাকে সেইটা আগে জানি, মিডলাইন বরাবর জয়টা লেয়ার থাকবে সেটি কয়টাই তো কাটা যাবে, তাই না? দেখেন মিডলাইনে এসে এক্সটার্নাল অবলিক, ইন্টারনাল অবলিক আর ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস, এই 3টা ফ্ল্যাট মাসেলের অ্যাপেন্ডিসিস মিলে ফরমেশন হয় লিনিয়া অ্যালবা। কথা বুঝে গেছে? এই লিনিয়া অ্যালবা কোত্থেকে কোন পর্যন্ত থাকে? সিম্পাইসিস জিফাইড প্রসেস থেকে একদম সিম্পাইসিস পিবিস পর্যন্ত থাকে। ওকে, তাহলে জিফাইড প্রসেস থেকে সিম্পাইসিস পিবিস পর্যন্ত মিড লাইনে সবার প্রথমে থাকবে স্কিন, এরপরে থাকবে সুপারফিশিয়াল ফাসা, তারপরে থাকবে লিনিয়া অ্যালবা, তারপরে ফাসা ট্রান্সভার্সালিস, তারপরে এক্সট্রাপেনিয়াল ফ্যাট অর টিস্যু, তারপরে পেটাল পেরিটোনিয়াম। তাহলে মিড লাইন বরাবর যদি আপনি আম্বলিকাসের উপরে অথবা নিচে যেখানে মিড লাইন বরাবর যদি ইনসিশন দেন, তাহলে সবার আগে স্কিন উড়ে যাবে, এরপরে সুপারফিশিয়াল ফাসা উড়ে যাবে, এরপরে লিনিয়া অ্যালবা উড়ে যাবে, তারপরে ফাসা ট্রান্সভার্সালিস উড়ে যাবে, এরপরে এক্সট্রাপেনিয়াল ফ্যাট অর টিস্যু উড়ে যাবে, এরপরে প্যারাইটাল পেরিটোনিয়াম উঠে যাবে, এরপরে আপনি অ্যাবডোমেনের ভিতরে ঢুকতে পারবেন। তাহলে এই 6টা লেয়ার কাটা যাবে, এটাই পরীক্ষার কোশ্চেন। ক্লিয়ার? কথা বুঝতে পারছেন? শেষ। তারপরে আসি আমরা প্রথমে আসেন স্কিন। প্রথমে আসেন স্কিন। স্কিন নিয়ে কথা কি? স্কিন নিয়ে কথা হচ্ছে আম্বলিকাস। এই আম্বলিকাস হচ্ছে থোরাসিক টেন সাপ্লাই দিবে, এটার পজিশন হচ্ছে নাম্বার 4। কথা বুঝে গেছে? স্কিন ক্রিজ বরাবর যদি আপনি ইনসিশন দেন, কাটেন, এবং সেখানে যদি আপনি আপনার হচ্ছে স্টিচ দেন, তাহলে সেটা কসমেটিক পারপাস হয়, সেখানে হিলিং ভালো হয়, সেখানে স্কার টিস্যু কম তৈরি হয়। ক্লিয়ার? আর থোরাসিক টেন বরাবর, থোরাসিক টেন স্পাইনাল সেগমেন্ট দিয়ে সাপ্লাই পাবে কি? আম্বলিকাস সাপ্লাই পাবে। কথা বুঝতে পারছেন? সাথে নাম্বার 4, এটা নাম্বার 4 লেভেল বরাবর থাকে এই আম্বলিকাস। ওকে, তারপরে আসেন সুপারফিশিয়াল ফাসা। সুপারফিশিয়াল ফাসা,
সুপারফিশিয়াল ফাসা, দেখেন আম্বলিকাস আম্বলিকাস এবং হচ্ছে সিম্ফাইসিস পিউবিস, এই দুইটার মাঝখানে একটা লাইন থাকে, তার নাম হচ্ছে আর্কুয়েট লাইন। এটার লাইনের নাম কি? এটা লাইনের নাম হচ্ছে আর্কুয়েট লাইন। আর্কুয়েট লাইন পর্যন্ত সুপারফিশিয়াল ফাসা হচ্ছে একটা সিঙ্গেল লেয়ার। যখন সুপারফিশিয়াল ফাসা আর্কুয়েট লাইন ক্রস করবে, তখন সুপারফিশিয়াল ফাসার দুইটা লেয়ার হয়, একটা হচ্ছে সুপারফিশিয়াল ফ্যাটি লেয়ার, একটা হচ্ছে ডিপ মেমব্রেনাস লেয়ার। সুপারফিশিয়াল ফ্যাটি লেয়ার আর ডিপ মেমব্রেনাস লেয়ার। তাহলে সুপারফিশিয়াল ফ্যাটি লেয়ার একটা হচ্ছে ফ্যাটি লেয়ার, আরেকটা হচ্ছে ডিপ মেমব্রেনাস লেয়ার। এই ফ্যাটি লেয়ারের অপর নাম হচ্ছে ক্যাম্পার ফাসা, ঠিক আছে, আর মেমব্রেনাস লেয়ারের অপর নাম হচ্ছে স্কারপাস ফাসা। কথা বুঝে গেছে? একটা হলো সুপারফিশিয়াল ফ্যাটি লেয়ার, একটা হচ্ছে ডিপ মেমব্রেনাস লেয়ার। সুপারফিশিয়াল ফ্যাটি লেয়ারের অপর নাম ক্যাম্পার ফাসা, ডিপ মেমব্রেনাস লেয়ারের অপর নাম হচ্ছে স্কারপাস ফাসা। এই ফাসা স্কারপা বা স্কারপাস ফাসা। ক্লিয়ার? কথা বুঝতে পারছেন? এখন আসেন এই ফ্যাটি লেয়ার বা ক্যাম্পার লেয়ার এবং হচ্ছে ডিপ মেমব্রেনাস লেয়ার, এই দুটো লেয়ারের অ্যাটাচমেন্ট কি হয় এইটা এখন আপনাদেরকে বলি, খুব ভালো করে খেয়াল করেন। এই লেয়ারগুলোর অ্যাটাচমেন্ট তিনটা জায়গায় হয়ে থাকে। কয়টা জায়গায় হয়ে থাকে? তিনটা জায়গায় তিনটা নাম ধারণ করে হয়ে থাকে সাধারণত, সেটা বলি। কোন কোন তিনটা জায়গা? এক নাম্বার হচ্ছে থাইয়ে এসে কি হয়, দুই নাম্বার হচ্ছে স্কোট্রামে কি হয়, তিন নাম্বার হচ্ছে পেরিনিয়ামে কি হয়। ঠিক আছে, প্রথমে আসেন ক্যাম্পার ফাসা, যেটা ফ্যাটি লেয়ার। ক্যাম্পার ফাসা থাইয়ে এসে থাইয়ের সুপারফিশিয়াল ফাসার সাথে কন্টিনিউ করে। থাইয়ে সুপারফিশিয়াল ফাসার সাথে কন্টিনিউ করবে। স্কোট্রামে গিয়ে ফর্মেশন করবে ডার্টোস মাসল, আর পেরিনিয়ামে গিয়ে পেরিনিয়ামের সুপারফিশিয়াল ফাসা, সুপারফিশিয়াল লেয়ার অফ সুপারফিশিয়াল পেরিনিয়াল ফাসা, সুপারফিশিয়াল লেয়ার অফ সুপারফিশিয়াল পেরিনিয়াল ফাসার সাথে কন্টিনিউ করে। কথা বুঝে গেছে? ফাসাটাই হচ্ছে মানে মজার বিষয়। এখানে অনেকে কনফিউশন তৈরি করে যে ভাইয়া এটা তো অ্যাবডোমেন অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়ালের সুপারফিশিয়াল ফাসাটা দুইটা লেয়ার, একটা হচ্ছে সুপারফিশিয়াল ফ্যাটি লেয়ার, একটা হচ্ছে ডিপ মেমব্রেনাস লেয়ার। এই সুপারফিশিয়াল ফ্যাটি লেয়ারটা পেরিনিয়ামে গিয়ে কি হয়? আমি যখন বলি যে সুপারফিশিয়াল ফ্যাটি লেয়ারটা পেরিনিয়ামের সুপারফিশিয়াল ফাসার সাথে কন্টিনিউ করে, পেরিনিয়ামের যে সুপারফিশিয়াল ফাসা আছে এইটার আবার দুইটা পার্ট, একটা হলো সুপারফিশিয়াল ফাসা, একটা হচ্ছে ডিপ ফাসা। কথা বুঝতে পারছেন? মানে একটা হলো সুপারফিশিয়াল লেয়ার, একটা হচ্ছে ডিপ লেয়ার। তাহলে সুপারফিশিয়াল ফ্যাটি লেয়ারটা পেরিনিয়ামের সুপারফিশিয়াল লেয়ারের সাথে কন্টিনিউ করে চলে যায়। কথা বুঝতে পারছেন? কন্টিনিউ করে। এখন আসেন ক্যাম্পার গেল, এবার হচ্ছে স্কারপাস ফাসা। স্কারপাস ফাসা থাইয়ে এসে থাইয়ের ফাসা লাটার সাথে অ্যাটাচড হয়। কথা বুঝে গেছে? আর স্কোট্রামে গিয়ে এটা টিউনিকা ডার্টোসা ফর্মেশন করে। কথা বুঝে গেছে? আর থাইয়ে গিয়ে পেরিনিয়ামে গিয়ে এটা কোলিস ফাসা ফর্মেশন করে। কথা বুঝে গেছে? আবার এটা পেনিসের ফান্ডিফর্ম লিগামেন্ট ফর্মেশন করে। কথা বুঝে গেছে? পেনিসের ফান্ডিফর্ম লিগামেন্ট কে ফর্মেশন করবে? এই ক্যাম্পার ফাসা ফর্মেশন করে। আর ক্যাম্পার ফাসা সাধারণত স্টিচটা ধরে রাখে। আপনি যখন স্টিচ দিবেন তখন এই ক্যাম্পার ফাসা স্টিচটা হোল্ড করে রাখবে। কথা বুঝতে পারছেন? ফ্যাটি লেয়ারটা কিন্তু রাখে না, ফ্যাটি লেয়ারটা আস্তে আস্তে অবলিটেটেড হয়ে যায়। ওকে, তাহলে এই সুপারফিশিয়াল ফাসা একটা হচ্ছে ফ্যাটি লেয়ার, একটা হচ্ছে ডিপ মেমব্রেনাস লেয়ার। এই ফ্যাটি লেয়ারটা থাইয়ে সুপারফিশিয়াল ফাসার সাথে কন্টিনিউ করে, স্কোট্রামে গিয়ে ডার্টোস মাসল ফর্মেশন করে, পেরিনিয়ামের সুপারফিশিয়াল যে পেরিনিয়াল ফাসাটা আছে এটা সুপারফিশিয়াল লেয়ারের সাথে কন্টিনিউ করে। আর স্কারপাস ফাসা এটা ফাসালাটার সাথে অ্যাটাচমেন্ট করবে, ফাসালাটার সাথে কন্টিনিউ হয় না। থাইয়ের ডিপ ফাসার নাম হচ্ছে ফাসালাটা, এই ফাসালাটার সাথে কন্টিনিউ করবে না, এখানে এসে অ্যাটাচড হবে। তারপরে হচ্ছে আর স্কোট্রামে সেটা টিউনিকা ডার্টোসা ফর্মেশন করে, আর পেরিনিয়ামে গিয়ে কোলিস ফাসা ফর্মেশন করবে। ক্লিয়ার? কথা বুঝতে পারছেন? ওকে, এখন আসেন এটা গেল, এবার আসেন এক্সটার্নাল অবলিক যে মাসেলটা আছে এটার অ্যাপোনেউরোসিস একটা ইম্পর্টেন্ট লিগামেন্ট ফর্মেশন করে, তার নাম হচ্ছে ইঙ্গুইনাল লিগামেন্ট ফর্মেশন করে। কে ফর্মেশন করে এক্সটার্নাল অবলিক? এটা সিঙ্গেল বেস্ট কোশ্চেন পরীক্ষাতে আসে যে ইঙ্গুইনাল লিগামেন্ট কে ফর্মেশন করে। অ্যান্সার হচ্ছে এক্সটার্নাল অবলিকের অ্যাপোনেউরোসিস ফর্মেশন করে। কথা বুঝে গেছে? এই এক্সটার্নাল অবলিকের অ্যাপোনেউরোসিস ডিপ পেরিনিয়াল মেমব্রেনের সাথে, কথা বুঝছেন? এই যে স্কারপাস ফাসা যেটা কথা বলছি, ওকে, এই দেখেন তো স্কিনের পর সুপারফিশিয়াল ফাসা, তারপরে হচ্ছে এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরোসিস, তাই না? তা আমরা যদি এইটা কল্পনা করি
আর্কুয়েট লাইনের নিচে যদি চিন্তা করি, বুঝেন ভালো করে, আর্কুয়েট লাইনের নিচে যদি আমরা চিন্তা করি, আর্কুয়েট লাইনের নিচে কি প্রথমে স্কিন, তারপরে সুপারফিশিয়াল ফ্যাটি লেয়ার, তারপরে ডিপ মেমব্রেনাস লেয়ার, তারপরে কি এক্সটার্নাল অবলিক না, তাই না? এক্সটার্নাল অবলিক না, তাহলে এক্সটার্নাল অবলিক এর অ্যাপোনেউরিসিস আর এই স্কারপাস ফাসার মাঝখানে একটা স্পেস থাকে, তার নাম সুপারফিশিয়াল ইঙ্গুইনাল স্পেস। এটা লাগবে, সুপারফিশিয়াল ইঙ্গুইনাল, নোট করবেন এগুলা, স্পেস। সুপারফিশিয়াল ইঙ্গুইনাল স্পেসটা কি? স্পেস বিটুইন ডিপ মেমব্রেনাস or scarpus fascia and external oblique aponeurosis। কথা বুঝে গেছে? এখানে ইউরিন জমে, এই জন্য এটা বললাম, সুপারফিশিয়াল ইঙ্গুইনাল স্পেসে ইউরিন এসে জমে, এই জন্য এটার কথা বলেছি। ক্লিয়ার? আচ্ছা, তাহলে ইঙ্গুইনাল লিগামেন্ট কি ফরমেশন করে? এক্সটার্নাল অবলিক অ্যাপোনেউরিসিস। তারপর আসেন, ইন্টারনাল অবলিক আর ট্রান্সভার্সাস অ্যাবডোমিনিস মিলে ফরমেশন হয় কনজয়েন্ট টেন্ডন। কি ফরমেশন হয়? কনজয়েন্ট টেন্ডন। এই কনজয়েন্ট টেন্ডনের অপর নাম কি? ফক্স ইঙ্গুইনালি। ফক্স ইঙ্গুইনালি। এই কনজয়েন্ট টেন্ডন আর ফক্স ইঙ্গুইনালি, এটা ইঙ্গুইনাল ক্যানেলের পোস্টেরিয়র ওয়াল ফরমেশনে হেল্প করবে, একটু পরে দেখাও, ঠিক আছে? তারপর আসেন ফাসা ট্রান্সভার্সালিস। ফাসা ট্রান্সভার্সালিস এক্সট্রাপেরিটোনিয়াল ফ্যাট অর টিস্যু, প্যারাইটাল পেরিটোনিয়াম। এই ফাসার যে ট্রান্সভার্সালিসটা আছে, ফাসা ট্রান্সভার্সালিস, এটা ডিপ রিং, ইঙ্গুইনাল ক্যানেলের ডিপ রিং ফরমেশনে হেল্প করবে। কথা বুঝে গেছে? আর এক্সটার্নাল অবলিকের আরেকটা ইম্পর্টেন্স হচ্ছে, এটা সুপারফিশিয়াল ইঙ্গুইনাল ক্যানেলে সুপারফিশিয়াল রিং ফরমেশন করে। কথা বলছেন? এই ছবিটা তুলে রাখবেন, এই ছবিটার মধ্যে অনেক ইনফরমেশন আছে, অনেকগুলো সিঙ্গেল বেস্ট কোশ্চেনের এখানে অপশন আছে। যেমন পরীক্ষাতে কোশ্চেন আছে, ডিপ রিং কে ফরমেশন করে, সুপারফিশিয়াল রিং ফরমেশন করে, ইঙ্গুইনাল লিগামেন্ট কে ফরমেশন করে, কনজয়েন্ট টেন্ডন কে ফরমেশন করে। কথা বলছেন? এই কথাগুলো, এই কোশ্চেনগুলো এখান থেকে হুবহু পরীক্ষাতে চলে আসে। কথা বুঝে গেছে? এই ছবিটা খুব ইম্পর্টেন্ট। ওকে, এখন আসেন, লাভ দিয়ে আমরা এখন চলে যাব। ওকে, তাহলে এটা আমরা পড়লাম। এখন আসেন, এই যে লেয়ারগুলো আছে, এই 8টা লেয়ার, এই 8টা লেয়ারকে এখন আমরা স্কোট্রামের লেয়ার বানাবো। ওকে, স্কোট্রামের লেয়ার বানিয়ে আমরা হার্নিয়া পড়বো, ইঙ্গুইনাল হার্নিয়া, দ্যাট মিনস ডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া আর ইনডিরেক্ট ইঙ্গুইনাল হার্নিয়া লেয়ারগুলো আমরা পড়বো, যেগুলো আমাদের অপারেশন করার ক্ষেত্রে কাজে লাগবে। কথা বুঝতে পারছেন? এই হার্নিয়া, এটা সার্জারিতে আসে, এটা পেডিতে আসে, দুইটার ক্ষেত্রে এটা পরীক্ষাতে চলে আসে। এটা গ্রস একটা কোশ্চেন। এই কোশ্চেনগুলো আমাদের রেডিওলজি ইমেজিং এগুলোতেও মাঝে মাঝে চলে আসতে পারে, কারণ রেডিওলজি ইমেজিংয়ের মাধ্যমে আমরা অনেক সময় স্কোট্রাম আমরা এক্সামিনেশন করে দেখি যে টর্শন অফ দ্য টেস্টিস অথবা টর্শন অফ দ্য টেস্টিস হয়েছে কিনা, অথবা টেস্টিস সার্ভাইভ করবে কিনা, এগুলো আমরা দেখে থাকি, এই জন্য লাগে গ্রস জিনিসগুলো। আচ্ছা, আমরা কি করবো এখন? এই লেয়ারগুলোকে স্কোট্রামের লেয়ার বানাবো। হ্যাঁ, আমাদের এটা হলো উদ্দেশ্য। ওকে, খেয়াল করেন, দেখেন, স্কোট্রামের লেয়ার বানাবো, ঠিক আছে? স্কিন, স্কোট্রামের নাম হয় স্কিন। সুপারফিশিয়াল ফাসা স্কোট্রামে গিয়ে তৈরি করে ডার্টোস মাসেল নাকি ডেট্রোসার মাসেল? প্যাচ লাগে, ডার্টোস মাসেল স্কোট্রামে থাকে আর ডেট্রোসার মাসেল ইউরিনারি ব্লাডারে থাকে। এবার আসেন, এক্সটার্নাল অবলিক স্কোট্রামে গিয়ে এক্সটার্নাল